presented by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং যতদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন ততদিন পর্যন্ত ভূত এফএম চলতে থাকবে, এই বিষয়ে আপনাদেরকে আশ্বাস দিতে পারি। যাই হোক, প্রথমে জানিয়ে দিই কিভাবে এসএমএস করতে হবে। এসএমএস করার নিয়মটি খুবই সোজা। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে লিখুন নাম, স্পেস দিয়ে আপনার এসএমএস পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফুর্তির স্পেলিংটি বলে দিচ্ছি, FOORTI, ফুর্তি, এটা হচ্ছে স্পেলিং। আর আপনি যদি আমাকে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটিও লিখে নিন বা মনে রাখুন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিবেন। ঘটনা ছাড়া শুধুমাত্র নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে প্লিজ অনুরোধ করবেন না আপনাকে ডাকার জন্য। আর সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের এখানে আজকে মোটমাট 4 জন গেস্ট থাকার কথা ছিল। একজন মুস্তাক এবং একজন ইসলাম, তারা দুজন আসেননি, এবং আমি খুবই দুঃখিত যে আমি খুবই লজ্জিত যে আসলে আমি রেসপন্সিবল গেস্ট সিলেক্ট করতে পারিনি, যারা এখন স্টুডিওতে না এসে হয়তো নিজেরা ঠিক এটার গুরুত্বটা কতটুকু বুঝেছেন আমি জানি না। আমি খুবই সরি যে আমি আসলে রেসপন্সিবল সেরকম গেস্ট সিলেক্ট করতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর আজকে যারা আছেন তারা আপনাদেরকে বিভিন্ন ঘটনা উপহার দিবেন এবং সেই ঘটনাগুলো অবশ্যই ভালো হবে সেটা আশা রাখি। শুরুতে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি ভূত এফএম টিউনটিকে আপনার টিউন করে ফেলতে পারবেন, এবং আমরা যে টিউনটি প্লে করি সেই টিউনটি আপনি আপনার করে ফেলতে পারবেন। আর সেটার জন্য আপনি যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে, যেটা মাসুম এখন প্লে করছে, এটার জন্য আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে এটার কোড নাম্বারটি লিখতে হবে। কোড নাম্বারটি হচ্ছে 92125, এবং এটা সেন্ড করতে হবে 3123 নাম্বারে। আর যদি আপনি আনফরচুনেটলি আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলো অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটি আপনি পুনরায় শুনতে চান সেটি আপনি চাইলেই আবারও শুনতে পারবেন। এবং আপনাকে আরো একটা ঘটনা সেই সাথে জানিয়ে চাচ্ছি, সেটি হচ্ছে যে রেডিও ফুর্তির ভূত এফএম এ লিসনারদের পাঠানো ভৌতিক অভিজ্ঞতার সংকলন নিয়ে 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে ভৌতিক গল্প সংকলন ভূত এফএম। এবং রেডিও ফুর্তিতে প্রচারিত ফুর্তি ব্লকবাস্টার কিং অফ গানা নিয়ে প্রকাশিত হয়েছে 4 রঙা কমিক্সের কিং অফ গানা। পাওয়া যাচ্ছে দেশের সব বইয়ের দোকানে আর বইমেলা বর্ষা দুপুর স্টলে, স্টল নাম্বার 114। আপনারা চাইলেই সেখান থেকে কালেক্ট করে ফেলতে পারেন। এছাড়া সারা দেশেই আপনারা এই বইটি পাবেন আশা রাখি। যাই হোক, আমরা শুরুতেই আমি প্রতিবারের মতো আজকে একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই, যিনি আজকে স্টুডিওতে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেননি, বাট যিনি তার ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। আমাকে যিনি দিচ্ছেন আমি ঠিক তার ভাষায় তার মতো করে বলছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? জানি আপনি সবসময় ভালোর দলে, সবাইকে ইনফ্লুয়েন্সড করেন ফুর্তি থাকার জন্য। তবে এমন কিছু সিচুয়েশন মানুষের লাইফে ক্রিয়েট হয় যখন চাইলেও মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব নয়। ফুর্তিতে থাকা তো অসম্ভব। আমি রায়ান, আমার লাইফে ঘটে যাওয়া এমনি একটা সময়ের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। 1 বছর আগের ঘটনা। এখন আমরা মোহাম্মদপুরে থাকি, এর আগে ছিলাম শ্যামলী আদাবর এলাকায়। 1 বছর আগে আমরা বাসা শিফট করি, অ্যাকচুয়ালি শিফট করতে বাধ্য হই। প্রথমে আমি আমার বাসার বর্ণনাটি দিই। এটি 8 তলা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, প্রতি ফ্লোরে 2টি ইউনিট। এক এক ফ্ল্যাটের মালিক একজন, কেউ আবার কয়েকটা ফ্ল্যাটের মালিক। আমাদের মালিক থাকতেন ইউএসএতে। বাসা নেবার পর থেকে আমরা অন্য ফ্ল্যাটে খুব একটা যাওয়া আসা করতাম না। মাঝে মাঝে অন্যান্য ফ্ল্যাটের মানুষের সাথে হয়তো ছাদে পরিচয় হতো, কখনো ফ্ল্যাটের কোনো প্রোগ্রামে।
মূল ঘটনায় আসি। বাসায় ওঠার কিছুদিন পর থেকেই আমরা লক্ষ্য করি মিডনাইটে মাঝে মাঝে আমাদের ওপরের ফ্লোর থেকে বেশ কিছু আওয়াজ হয়, এবং মিডনাইট বলতে 2-3টা, কখনো বা তার চেয়ে বেশি। আওয়াজগুলো একটু অদ্ভুত ছিল, যেমন কোনো বাচ্চার দৌড়ানোর শব্দ, কিচেনে কেউ মশলা বাটছে এমন শব্দ, কখনো মনে হতো বারান্দায় দাঁড়িয়ে কেউ কাঁদছে, এবং মাঝে মাঝে তীব্র পোড়া গন্ধ পেতাম। আমরা খুব একটা কেয়ার করিনি, ভাবতাম ওপরের ফ্লোরে বাচ্চারা হয়তো খেলছে, কিন্তু মাঝে মাঝে অবাক হতাম এটা ভেবে যে এত রাতেই কি শুধু ওরা খেলে? অন্য সময় তো কোনো খেলার শব্দ পাই না, আর রান্নাঘরেই বা এত রাতে কি কাজ? তারপর আবার ইগনোর করি। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। ঘটনার মূল ব্যাপার শুরু হয় এখান থেকেই। এর মাঝে 2-3টা ফ্যামিলি ওই ফ্ল্যাটে শিফট করে। আমরা ভাবি হয়তো ভাড়া সংক্রান্ত কোনো ঝামেলা অথবা ইন্টারনাল প্রবলেম, কিন্তু নতুন ফ্যামিলি বা মানে ভাড়াটিয়া ওঠার পর আমরা খেয়াল করি রাতের ডিস্টার্বিং সাউন্ডগুলো বেড়ে গিয়েছে। প্রথম দিকে আমরা ইগনোর করার চেষ্টা করি, কিন্তু পরে আর সম্ভব হয় না। ইট ওয়াজ ভেরি ইনটলারেবল। না পেরে একদিন যাই ওপরের ফ্ল্যাটে কথা বলতে। একটু অবাক হই ওনাদের কথা শুনে। ওনাদের বাসায় কোনো বাচ্চা থাকে না, থাকেন মাত্র 2জন, জব হোল্ডার হাজবেন্ড এবং ওয়াইফ, আর বাসায় কাজ করার জন্য একজন মেইড যার বয়স 13-14 বছর। বেশ অবাক হই, এটা কি করে সম্ভব। তারপর ইনডিরেক্টলি জানতে চাই যে আপনারা কি একটু বেশি রাতে জাগেন? আরো অবাক হলাম আন্টি যখন বললেন আমরা তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সকালে অফিসে যেতে হয়। ওনাকে আর কিছু জিজ্ঞেস না করে বাসায় চলে আসি। আমার প্যারেন্টসদের সাথে আমরা ব্যাপারটা আমি আলোচনা করি, ওনাদের অনুরোধ করি এই ব্যাপারে একটু খোঁজ নেওয়ার জন্য। আমার মতো ওনারাও খুব দুশ্চিন্তায় ছিলেন। কিছুদিন পর আম্মু ওই বিল্ডিং এর সবচেয়ে পুরনো ফ্যামিলির সাথে কথা বলতে চান। ওনারা বেশ অনেক বছর ধরে এখানে থাকেন। ওই বাসার আন্টিকে আম্মু আগে থেকেই চিনতেন, তাই কোনো ফর্মালিটি না করে সরাসরি পুরো ব্যাপারটা খুলে বললেন এবং জানতে চান যে ওনারা কিছু জানে কিনা। আন্টি প্রথমে একটু অ্যাভয়েড করতে চেষ্টা করলেন, তারপর আম্মুর চিন্তিত অবস্থা দেখে যা বললেন তা হলো এরকম। এই বাড়ি যখন কনস্ট্রাকশন চলে তখন সবচেয়ে প্রথমে আমাদের ওপরের ফ্ল্যাটটা রেডি হয়। ওই ফ্ল্যাটের মালিক যারা তারা তখন ফ্ল্যাটে উঠে যান, যদিও অন্যান্য ফ্ল্যাটগুলো তখন রেডি হয়নি। কনস্ট্রাকশনের কাজ দেখাশোনার জন্য শুধু একজন কেয়ারটেকার থাকতেন। একদিন সন্ধ্যায় ওনাদের মেইড সার্ভেন্টকে বাসায় লক করে বেড়াতে যান। আনফর্চুনেটলি বাসায় তখন আগুন ধরে যায়। যখন ওনারা বাসায় ফেরেন ইট ওয়াজ টু লেট। বাসায় ঢুকে ওনারা দেখেন ম্যাক্সিমাম জিনিস আগুনে পুড়ে গেছে। বেশ খোঁজাখুঁজির পর কিচেনে ঢুকে দেখেন দ্য মেইড সার্ভেন্ট ওয়াজ ডেড। তাই মেয়েটার বয়স ছিল 13-14 বছর, যেটা শুনে আম্মু সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়। আন্টি আম্মুকে আরো বলেন লাস্ট যেসব ভাড়াটিয়া চলে গিয়েছে তারাও বেশ কিছু অদ্ভুত ঘটনা ফেস করেছে। আম্মু যখন এই কথা আমাদের সাথে শেয়ার করেন আমরা বুঝতে পারি না কি করব। আমি তখন আবারও উপরের ফ্ল্যাটে আন্টিদের সাথে কথা বলতে চাই। আমি আন্টিকে সবকিছু খুলে বলি। তখন আন্টি কিছু এক্সপেরিয়েন্সের কথা আমাদের সাথে শেয়ার করেন, যেমন রাতের বেলা ওনারাও কিচেন থেকে অদ্ভুত আওয়াজ পান। একদিন রাতে আন্টি পানি খেতে ডাইনিং স্পেসে যান, তখন বারান্দায় থাই গ্লাসে একটা বাচ্চার ছায়া দেখতে পান। পেছনে ঘুরে দেখেন ওখানে কেউ নেই। সার্ভেন্ট রুমে গিয়ে দেখেন মেইড দিব্যি ঘুমাচ্ছে। আমি আন্টিকে একটু অ্যালার্ট থাকার সাজেশন দিয়ে বাসায় ফিরে আসি। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যায় ওপরের ফ্ল্যাটে আন্টি আমাদের বাসায় আসেন। আন্টিকে দেখে খুব টেন্সড মনে হচ্ছিল। আন্টি আমাদেরকে যা বললেন তা ছিল এরকম, লাস্ট নাইটে ওয়াশরুমে যাওয়ার সময় আন্টি ঘুম থেকে ওঠেন, তখন আনুমানিক 2টা হবে। ওয়াশরুম থেকে বের হয়ে আন্টি একটা কান্নার আওয়াজ শুনতে পান। একটু খেয়াল করে দেখেন শব্দটা কিচেন থেকে আসছে। আন্টি গেস করেন যে হয়তো মেইডের কোনো প্রবলেম হয়েছে। আন্টি আঙ্কেলকে না ডেকে একাই কিচেনে যান। কিচেনের কাছাকাছি এসে খেয়াল করেন কান্নার ভয়েসটা লাউডার হচ্ছে। কিচেনের দরজাটা খুলে দেখেন ভেতরটা বেশ অন্ধকার এবং কেমন একটা পোড়া গন্ধ আসছে। আন্টি লাইট অন করেন এবং যা দেখেন তা আন্টির ভাষায় অনেকটা এরকম, ফ্লোরে বসে সার্ভেন্টটা কাঁদছে। 2বার তার নাম ধরে ডাকার পরে সে পেছন ঘুরে তাকায় এবং তার চেহারাটা আননোন। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার মুখটা আগুনে পোড়া ছিল। আন্টির আর কিছু মনে নেই এরপর কি হয়েছিল। এরপর সকালে যখন আন্টির ঘুম ভাঙে তখন আঙ্কেল আন্টিকে জানান যে গতকাল রাতে আন্টির চিৎকারে আঙ্কেলের ঘুম ভেঙে যায়। আঙ্কেল কিচেনে গিয়ে দেখেন আন্টি সেন্সলেস হয়ে পড়ে আছেন।
আঙ্কেল আন্টিকে ঘরে নিয়ে আসেন। সকালে আঙ্কেল আন্টির কাছে জানতে চান কি হয়েছিল। সব শোনার পর ওনারা ডিসাইড করেন এই বাসায় থাকা ওনাদের পক্ষে সম্ভব না এবং ওনারা অলরেডি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছেন এবং একদিনের মধ্যে ওনারা বাসায় শিফট করবেন। এই ঘটনা শোনার পর আম্মু আব্বুও খুব টেনসড হয়ে পড়েন। আমাদের কথা চিন্তা করে ওনারা ডিসিশন নেন বাসা শিফট করার। এরপর আমরা নতুন বাসায় উঠি। আমি পার্সোনালি ট্রাই করি ওই আন্টির সাথে কন্ট্যাক্ট করার, আনফর্চুনেটলি তা পসিবল হয়নি। অ্যান্ড তবে অনেক ট্রাই করেও এই এক্সপেরিয়েন্সটার কথা মন থেকে আজও সরাতে পারেনি। এমন কিছু ঘটনা আমার জানা আছে, তবে এটাই আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে হরেবল এক্সপেরিয়েন্স। তো সেই এক্সপেরিয়েন্সটা উনি আমাদের পাঠিয়েছেন, লাস্টে লিখেছেন, থ্যাংক ইউ রাসেল ভাই আমার এক্সপেরিয়েন্সটা সময় নিয়ে পড়ার জন্য। যদি ভালো লাগে লিসনারদের সাথে শেয়ার করবেন। থ্যাংকস এগেন ফ্রম রায়ান। এই ছিল ঘটনা এবং ঘটনাটি আপনাদের কাছে আমি পড়ে শোনালাম। আশা করছি আপনারা অনেক এনজয় করেছেন। অলরেডি বেশ কিছু SMS চলে এসেছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। রিপন আমাদেরকে SMS করেছেন, তার ফার্স্ট SMS। তিনি আতিক আমাদের SMS করেছেন মিরপুর 11 থেকে। তিনি বলছেন যে অসম হচ্ছে ভূত এফএম। আর আমাদেরকে ইনজামুল SMS করেছেন নরসিংদী থেকে এবং আমাদেরকে তিনি বলছেন যে ভূত এফএম 13/8/2010 থেকে শুরু হয়েছিল। হ্যাঁ রাইট, আপনি একদমই ঠিক বলেছেন, সেটাই। ভ্যাম্পায়ার তন্ময় আমাদের SMS করেছেন গ্রিন রোড থেকে। আজকের ভূত এফএমটা অনেক হন্টেড তিনি লিখেছেন। বেলায়েত আমাদেরকে মানিকগঞ্জ থেকে SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে তার কাছে অতটা ভালো লাগছে না। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন, SMS করেছেন। রুনি আমাদের SMS করেছেন তেজগাঁও থেকে। আমাদেরকে রূপা SMS করেছেন এবং তিনি বলছেন যে ঘটনাটা বেশ ভুতুরে ছিল। আমাদেরকে ফেরারি সানি সিলেট থেকে SMS করেছেন। তিনি বলছেন যে তার ফ্রেন্ড মিলা এবং তারা হচ্ছে তাকে ভূতে ধরেছে, এরকম একটা কথা বলেছেন আর কি। তার ঘটনা যদি আপনি পাঠাতে চান অবশ্যই আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনি জানেনই, bhutfm@radio40.fm। সাগর নেত্রকোনা থেকে আমাকে SMS করেছেন, তিনি লাইট অফ করে ভূত এফএম শুনছেন। আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অনেক বিশ্বাস ঢাকা থেকে, নাখালপাড়া থেকে SMS করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি একজন নিয়মিত শ্রোতা। আমাদেরকে তিথি SMS করেছেন লক্ষ্মীপুর থেকে এবং তিনি বলছেন যে আজ সরস্বতী পূজা, আমি খুব টায়ার্ড, তবুও ভূত এফএম মিস তিনি করছেন না। আমাদেরকে বাপ্পি SMS করেছেন, বাপ্পি দেওয়ান বাংলা কলেজ থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন মোহন এবং মৈত্রী সিলেট থেকে। আমাদেরকে জলি SMS করেছেন, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। শান্তা চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি তার ফ্রেন্ড রবিন সহ ভূত এফএম শুনছেন। মিরাজ আমাদের SMS করেছেন বেলি রোড থেকে। আমাদেরকে মিল্টন দাসপাড়া থেকে SMS করেছেন, আজকের ঘটনাগুলো সত্যি অনেক ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। রাফি আমাদের SMS করেছেন বরিশাল থেকে। এছাড়া আমাদেরকে ফয়সাল SMS করেছেন আপন, মহিম, উদয়, আবু, রূপা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে SMS করার নিয়মটা আমি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব আমরা আমাদের প্রথম অতিথির কাছে, আরিফিন। আমরা আরিফিনের কাছে যাচ্ছি এবং তার ঘটনাটি আমরা শুনছি। প্রথম ঘটনাটি প্লিজ আপনি একটু বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আরিফিন বলছি, HSBC ব্যাংক থেকে এসেছি। রাসেল ভাই, আমার কাহিনীটা 1997 সালের। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা শেষ করে আমার নানু বাড়িতে গ্রামে বেড়াতে যাই। তো আমাদের গ্রামটা হচ্ছে কুমিল্লা দৌলতপুর, ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি, গুমতি নদীর পাড়ে। আচ্ছা, ইন্ডিয়ান বর্ডারের কাছে যেই অংশটা, ওটার নাম হচ্ছে সীমন্তপুর। সীমন্তপুরের পরেই হচ্ছে আমাদের গ্রাম, দৌলতপুর গ্রাম। আচ্ছা, তো আমি যখন ওখানে বেড়াতে যাই, প্রায়ই আমি অনেক ধরনের এক্সপেডিশনস নিয়ে ব্যস্ত থাকি। তো এরকম একবার 1997 সালে পূর্ণিমার রাত ছিল, আমার যতদূর মনে পড়ে। তো আমার সাথে আমার সমস্ত এক্সপেডিশনের একজন ফ্রেন্ড ছিল, ওই গ্রামেরই ছেলে, তার নাম রাজ্জাক, আমার থেকে 3-4 বছরের বড় সে। তো আমি ওকে যথারীতি বলে রাখি, রাত্রেবেলা আমরা প্রায় ঘুরতে বেরোতাম 9টা-10টার পরে। রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়তো আমার নানু বাড়িতে, তখন আমরা ঘুরতে বেরোতাম। তো আমরা এই গ্রাম ও গ্রাম ঘুরতাম। তো ও যথারীতি আমাদের দুজনের জন্য 2টা সাইকেল রেডি করে রাখে। আমরা সাইকেলে পরে গুমতি নদীর পাড়ে বেড়াতে চলে যাই। তো পূর্ণিমার রাতে নদীর পাড়ে বসে হাওয়া খাবো, গল্প করবো, গান গাবো, এটা অন্যরকম একটা মজা ছিল। তো যথারীতি আমরা চলে যাই 9টা-10টার দিকে গুমতি নদীর পাড়ে গিয়ে ওখানে গল্প করছিলাম। তো রাজ্জাক ওই গ্রামেরই ছেলে ছিল, সে ওখানে বর্ডারে স্মাগলিং এর সাথে কিছু তার জড়িত থাকার কিছু ব্যাপার স্যাপার ছিল। তো সে আমাকে বলেছিল যে ভাইয়া, আমাকে আধা ঘন্টার জন্য আপনি একটু ছেড়ে দিবেন, আমার কিছু কাজ আছে, আমি 2টো লোকের সাথে দেখা করব।
তো এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর আমি নদীর পাড়ে বসে চুপচাপ, মানে ফাল্গুন মাস ছিল আমার যতদূর মনে পড়ে, হাওয়া খাচ্ছিলাম, পূর্ণিমার রাত ছিল, অদ্ভুত একটা ফিলিং ছিল। তো আমার মনে হয় তন্দ্রা মতো লেগে আসে তখন। হঠাৎ আমি নৌকার বৈঠার আওয়াজ শুনে আমার তন্দ্রাটা ভেঙে যায়। তো আমি, যেটা হয়েছিল যে আমি রাজ্জাক যখন চলে যাচ্ছিল, আমি রাজ্জাককে বলেছিলাম যে রাজ্জাক আমার খুব নদীতে নৌকা ভ্রমণ করতে ইচ্ছা করছে, মানে নৌকা চড়তে ইচ্ছা করছে, কোনোভাবে যদি কোনো জেলে বা মাঝি যদি দেখো কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো ও বললো যে ভাইয়া এই রাত্রেবেলা, রাত 10টা বাজে, এখন গভীর রাত গ্রামে, এখন আপনি কোনো মাঝি টাঝি এক্সপেক্ট করেন না। তো আমরা যেখানে বসেছিলাম তার কিছু দূর সামনেই হচ্ছে একটা নদীর ঘাট আছে। তো ওই ঘাটের কাছে কিছু নৌকা বাঁধা থাকতো সবসময়, জেলেপল্লীর নৌকা। আর সীমন্তপুরে ওখানে আপনার একটা জেলেপল্লী আছে, ওই জেলেপল্লীতে 150-200 জেলে পরিবার থাকে। তারা সব ম্যাক্সিমাম হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। আর ওই জায়গার একটা ছোট্ট একটা বর্ণনা আমি একটু বলি, সেটা হচ্ছে নদীর ওই পাড়টা, গোমতী নদীর ওই পাড়টা নো ম্যান্স ল্যান্ড, ইন্ডিয়া বা বাংলাদেশের কারো সীমান্তে নেই, কিন্তু ওই নো ম্যান্স ল্যান্ডের মধ্যে ওটা হচ্ছে লো ল্যান্ড, ধানি জমি। ওখানে ধানি জমির কিছুটা দূরে ওখানে একটা কালী মন্দির আছে এবং একটা শ্মশান ঘাট আছে ছোট। ওই সনাতন ধর্মাবলম্বী যারা এই পারে থাকতো তারাই ওটা ইউজ করত। এবং কথিত আছে, গ্রামের মানুষ বলে যে আজ থেকে আপনার 40 বা 60 বছর আগেও ওখানে নরবলি প্রথা ছিল ব্রিটিশ আমলে। এবং এটা আমি বলছি 97 থেকে 40 বা 60 বছর আগে। এবং 20 বছর আগে পর্যন্ত ওখানে আপনার পাঠা বলি দেয়া হতো ওই কালী মন্দিরে, এবং সনাতন ধর্মাবলম্বীরা তারা প্র্যাকটিস করতেন, তাদের ধর্ম প্র্যাকটিস করতেন। তো এরপর থেকে বিভিন্ন ঘটনা এবং এরকম কিছু ইনফ্লুয়েন্সিয়াল কিছু ঘটনার কারণে ওই কালী মন্দিরটা পরিত্যক্ত হয়ে যায়। এবং আমরা ওই গ্রামে যতদূর জানতাম যে ওই মন্দিরটা বিভিন্ন বাজে কাজে ব্যবহার করা হয়, স্মাগলাররা ইউজ করে, তারা তাদের স্টোর হিসেবে ওইটাকে ইউজ করে। তো ওইদিকে কেউ যেতে চেত না রাতের বেলা, অনেক খুন খারাপিও হয়। তো এই ঘটনাগুলো আমার তখন জানা ছিল। তো আমি নদীর পাড়ে বসে যখন এরকম ঝিমুচ্ছিলাম, রাজ্জাক চলে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে আমার তন্দ্রাটা ভেঙে যায়। আমি বৈঠার আওয়াজ শুনতে পাই, নৌকার মধ্যে একজন নৌকা বেয়ে আমার দিকে আসছে। তো হঠাৎ আমার মনে হয় যে রাজ্জাক হয়তো যেতে 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 ঘাটের কাছে গিয়ে কোনো মাঝি বা কাউকে দেখেছে, তাকে বলেছে, সামনে আমার কথা বলেছে, বলে আমার দিকে পাঠিয়ে দিয়েছে। তো আমার মনে আছে ওই সময় নদী পার হতে 50 পয়সা লাগতো। তো আমার ধারণা ছিল যে আমি যদি 1 ঘন্টাও মনের ফুর্তি নিয়ে ঘুরি, হাইয়েস্ট হয়তো 10-20 টাকা দিলে মাঝি খুশি হয়ে যাবে। তো আমি যথারীতি চিৎকার করে ডাকতে থাকি, চাচা আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু নৌকা দিয়ে ঘুরায় নিয়ে আসেন, আমি আপনাকে খুশি করতে দিব। তো আমার কথার কোনো রেসপন্স ছিল না। বাট যিনি নৌকা নিয়ে আসলেন, আমি চাঁদের আলোতে দেখলাম যে বৃদ্ধ মতো একটা মানুষ, সাদা দাড়ি, সাদা চুল, একটা গামছা পেঁচানো তার মুখের মধ্যে, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, খালি গা, একটা লুঙ্গি পরা, সাদা লুঙ্গি পরা। তো সে নৌকাটা ভেড়ানোর সাথে সাথে আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি মোটামুটি লাফ দিয়ে উঠে যাই তার নৌকায়। এবং উঠে বসে আমি মানে এত এক্সাইটেড ছিলাম যে আমি হয়তো তার কোনো কথা এক্সপেক্টও করিনি, খেয়ালও করিনি। অলরেডি আমাকে নিয়ে নৌকা চলতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর আমার হঠাৎ মনে হয় যে সে আসলে কোনো রেসপন্স দিচ্ছিল না আমাকে। সে জাস্ট একটা গোঙানির মতো একটা সাউন্ড করছিল, একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর এই টাইপের, মানে এই টাইপের একটা সাউন্ড করছিল। মানে তার সাউন্ডের ডেপথ অনেক বেশি ছিল। তো যাই হোক, আমি তার সাথে মানে আমার কথা বাড়ানোর ইচ্ছা থেকেই হোক, আমি জানার চেষ্টা করি। আমি জিজ্ঞেস করি, চাচা আপনার নাম কি, এই সেই। সে যেটা বলে তার নাম হচ্ছে তারামন। 2-3 বার বলার পরে, 2-3 বার জিজ্ঞেস করি, তারপরে সে 2-3 বার রেসপন্স করার পর আমি বুঝতে পারি তার নাম হচ্ছে তারামন। তারপরে তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই। সে বলে যে তার স্ত্রী মারা গেছে, তার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে বিনা পানি। এবং এইভাবে আমাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলে। তো যখন আমি বিনা পানি সম্পর্কে তার কাছে জানতে চাই যে আপনার মেয়ে কি করে, কত বড় হয়েছে, আমি খেয়াল করি যে তার মধ্যে কেমন যেন একটা আক্রোশে প্রচন্ড রেগে যায়। এবং আমার কথার জবাব না দিয়ে তার ওই গোঙানির মতো সাউন্ডটা আবার আসতে থাকে। এবং মানে আমি যেহেতু তার গামছা দিয়ে তার মুখটা মোড়া ছিল, আমি ঠিক ক্লিয়ারলি তার চেহারাটা দেখতে পাইনি। তো এইভাবে চলতে চলতে, কথা চলতে চলতে আমি খেয়াল করলাম আমরা প্রায় নদীর মাঝ পার হয়ে ওই পারের দিকে যাচ্ছি। তো কিছুক্ষণের জন্য আমি নৌকার মধ্যে হেলান দিয়ে আকাশ দেখছিলাম, পরিষ্কার আকাশ ছিল, আমার খুব ভালো লাগছিল পূর্ণিমার রাতে। হঠাৎ একটা চিৎকারে, ওই পার থেকে একটা চিৎকারে, সেই লোল্যান্ডে যে ধানি জমি, ওই পার থেকে একটা চিৎকার আসলো। আমি উঠে বসলাম নৌকার মধ্যে, এবং উঠে বসে দেখলাম যে একটা
মানে কত হবে 16-20 বছরের একটা মেয়ে, 16 থেকে 20 বছরের মধ্যে একটা মেয়ে, সে চিৎকার করে গালাগাল করছে এবং সে চিৎকার করে কিছু বলার চেষ্টা করছে। এবং এই পার থেকে দেখলাম যে তারামন মাঝি সেও বৈঠা হাতে নিয়ে চিৎকার করে নৌকার মধ্যে প্রায় পারলে দাঁড়িয়ে যাচ্ছে, ওই অবস্থায় সে চিৎকার করে সমস্যার জবাব দিচ্ছে। তো ঘটনার আকস্মিকতায় আমি হয়তো তখন মানে কি করতে হবে বুঝতে না পেরে আই ওয়াজ জাস্ট থিংকিং যে মানে আমি জানি যে আমি সাঁতার পারি, খুব বেশি বিপদ দেখলে আমি হয়তো ঝাঁপ দিব, তো সাঁতরে চলে যাব। তো এই অবস্থার মধ্যে আমি দেখলাম যে দুজনেই খুব এক্সাইটেড। মেয়েটা চিৎকার করতে করতে তখন ওই কালী মন্দিরের দিকে, ধান ক্ষেতের আল ধরে কালী মন্দিরের দিকে ছুটে দৌড় দিল এবং তারামন মাঝিও প্রচন্ড আক্রোশে নৌকা নিয়ে ঠিক ওই বরাবর ওই পারের দিকে যাচ্ছে, মেয়েটার দিকে যাচ্ছে। যেতে 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 এবং এত জোরে উনি নৌকাটা চালাচ্ছিলেন, মানে বৈঠা এত জোরে মারছিলেন যে আমার ধারণাটা যে ভুল ছিল। আমি ভাবছিলাম উনি বৃদ্ধ, ওনার শরীরে এত শক্তি থাকার কথা না, যে নৌকার বৈঠা প্রচন্ড জোরে উনি আঘাত করছিলেন। তো যাই হোক 1.5 থেকে 2 মিনিটের মধ্যে উনি একটা ভালো ডিস্টেন্স কভার করে ওই পারে পৌঁছে যান এবং ওই পারে সে নৌকাটা কোনো মতে ধাক্কা দিয়েই লাফ দিয়ে নেমে মেয়েটার পেছনে ছুটতে থাকেন। ঘটনাটা প্রলং করেছিল হয়তো 4 থেকে 5 মিনিট। আমি জাস্ট ওই সময়টা হয়তো অ্যাস্ট্রোনাইজড হয়ে ওয়েট করছিলাম যে আমি কি করব, আমি জাস্ট বুঝে পাচ্ছিলাম না। যখন তারা চলে গেল দৌড়ে, তখন আমি হঠাৎ করে আমার সম্বিত ফিরে আসে এবং আমি চিন্তা করতে থাকি, আমি নৌকার মধ্যে তখন একা বসা, নৌকাটা ওখানে পাড়ে ভেড়ানো, এবং চিন্তা করতে থাকি যে আমাকে কি করতে হবে, আমি কি করব। তো কিছুক্ষণ পর আমি দেখি যে আর কোনো মানুষজন নাই, তারা চিৎকার করতে করতে কালী মন্দিরের দিকে চলে গেছে এবং মোটামুটি নিরিবিলি আমি একা বসে আছি। তখন নৌকাটা নিয়ে আমি কোনো মতে, প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি নৌকা চালাই, তো কোনো মতে আমি নৌকা নিয়ে এই পারে চলে আসি। এই পারে চলে এসে আমি নামি, কিছুক্ষণের মধ্যে রাজ্জাক ছুটতে ছুটতে আসে, যে ছেলেটা আমার সাথে এসেছিল, সে ছুটতে ছুটতে এসে বলে, ভাই আপনি কোথায় ছিলেন? আমি বললাম, কেন, তুমি আমাকে দেখোনি? তখন সে আবার জিজ্ঞেস করে, এই নৌকাটা কার? আমি বলি যে, কেন, তুমি আমাকে নদীতে দেখোনি, ওই পারে দেখোনি? তখন বললে, না না, আমি তো আপনাকে খুঁজে গেছি, আমি আপনাকে চিৎকার করে ডেকেছি, আপনি কোথায় ছিলেন? আপনি তো ছিলেন না। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে জাস্ট এতটুকু বলো, তারামন মাঝি নামে কাউকে চিনো? তো ও আমাকে বলে যে, ভাইয়া এই জেলেপল্লীতে 150 থেকে 200 জেলে আছে, তাদের হাজার হাজার পরিবারে অনেক মানুষ, আমি কিভাবে চিনবো? আমি বলতেছি যে, রাজ্জাক একটা কাজ করো, তুমি আমাকে একটু জেলেপল্লীতে নিয়ে যেতে পারো? তখন সে বলল, ভাইয়া এই মাঝরাতে আপনাকে জেলেপল্লীতে কেউ আপনার সাথে দেখা করবেন, আমরা কালকে আসবো, আমরা আগামীকাল আসবো। আমার পরিচিত, সে আবার সাথে অ্যাড করে যে, আমার পরিচিত একজন জেলে আছেন, অনেক পুরানো, তার নাম হচ্ছে দানু মাঝি, এই নামে সবাই তাকে ডাকে। তো তার বয়স প্রায় 70-80 বছর, আমি তার কাছে আপনাকে কালকে নিয়ে যাব। তো কথা মতো যথারীতি আমরা পরের দিন আমি আর রাজ্জাক আবার সেই জেলেপল্লীতে আসি। জেলেপল্লীতে এসে সেই দানুমাজির সাথে দেখা করি, তার উঠানে বসি, চা খাই, কিছুক্ষণ গল্প করি এবং গল্পের এক পর্যায়ে আমি যখন জানতে চাই, আচ্ছা আপনি তারামন মাঝি নামে কাউকে চিনেন? উনি হঠাৎ করে কেবল যেন আক্রোশ দিয়ে, মানে ওনার দাঁত কিটপিট করছিলেন, চোখের মধ্যে প্রচন্ড একটা বিরক্তি ছিল, উনি আমার দিকে তাকালেন। আমি সেকেন্ড টাইম থার্ড টাইম তাকে জিজ্ঞেস করলাম, আপনি তারামন মাঝি নামে কাউকে চেনেন? আমাকে যে শুধু বলেন। উনি বলছেন, আপনাকে কি করেছে? আমি বললাম যে, আমাকে কিছু করেনি চাচা, আপনি শুধু আমাকে বলেন আপনি চেনেন কিনা। উনি কিছুতেই বলতে চাচ্ছিল না, উনি বারবার আমাকে রিপিট কোয়েশ্চেন করছিল যে, আপনাকে কি করেছে, আপনাকে কি করেছে? আমি বললাম যে, আমাকে কিছু করেনি, আপনি শুধু আমাকে বলেন আপনি চেনেন কিনা। তখন বলে যে, হ্যাঁ চিনতাম, আজ থেকে 30 বছর আগে চিনতাম। উনি ছিলেন, ওনার ওয়াইফ মারা গেছেন কোন একটা অসুখে, ওনার একটা মেয়ে ছিল, নাম বিনা পানি। মেয়েটা একটা মুসলমান ছেলের সাথে, গ্রামেরই এক মুসলমান ছেলের সাথে তার প্রেম হয়, প্রেম থেকে তারা ভেগে গিয়ে বিয়ে করে এবং ছেলেটার সাথে মেয়েটা পালিয়ে যায়। তারপর তারামন মাঝি বহুদিন হন্যে হয়ে তাকে খোঁজে এবং একটা সময় তাকে ওই ছেলের কাছ থেকে ধরে নিয়ে আসে, জোর করে ধরে নিয়ে এসে তাকে উনি ডিসাইড করেন যে তাকে তার নানু বাড়িতে পাঠিয়ে দিবেন। নানু বাড়ি অনেক দূর। তো একদিন তাকে তার কাপড় চোপড় সব গুছায় তাকে নিয়ে ওই নদীতেই নৌকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তার নানু বাড়ির দিকে। পথে বাবা মেয়েতে প্রচন্ড ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তারামন মাঝি প্রচন্ড ক্ষেপে গিয়ে তার মেয়েকে ওই পানিতে, গুমতি নদীতে ডুবায় মেরে ফেলেন এবং ওই গুমতি নদীতে তাকে ফেলে দেন। সবাই তাদের দুইজনকে চলে যেতে দেখেছে। পরদিন সকালবেলা যারা দেখেছে, পাড়ের থেকে যারা দেখেছে যে
মেয়ে বাবা মেয়েতে এরকম ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। অনেকে দেখেছে, কেউ কেউ দাবি করেছে যে তারা দেখেছে তারামন মাঝি নিজের হাতে তার মেয়েকে খুন করেছেন। তো পরদিন ওই মেয়ের লাশ পাওয়া যায় নদীতেই, এবং সেই দিন থেকে তারামন মাঝিকে 30-40 বছর পার হয়ে গেছে, তারামন মাঝিকে আর কেউ কোনোদিন কোথাও দেখেনি। তো অনেকে বলে উনি নিজের মেয়েকে মেরে নিজেও আত্মহত্যা করেছেন, অনেকে বলেন উনি অনেক দূর কোথাও চলে গিয়েছেন। যাই হোক, এই ঘটনাটা শোনার পর আমি ওখান থেকে চলে আসি। আমার খুব খারাপ লাগতে থাকে একটা সময়। তো পরদিন বিকালবেলা, আমি আমার গ্রামেরই আমাদের একটা ফুটবল টুর্নামেন্টের মতো ছিল, আমি পাশের গ্রামের সাথে ফুটবল খেলতে যাই। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার পর তারপর আমরা ফুটবল খেলে আমরা পুকুরে ঝাঁপ দিতাম। এটা আমাদের একটা মজা ছিল। তো আমি রাজ্জাককে বলি, রাজ্জাক চল আমরা বড় পুকুরে গিয়ে ঝাঁপ দিব। তো রাজ্জাক বলে, ভাইয়া আমার জ্বর আসবে, আপনি ঝাঁপ দেন। তো আমি একাই যাই, আমি বড় পুকুরে গিয়ে ঝাঁপ দিই। আমি কিনারে দাঁড়াই, আমার যতটুকু মনে আছে বুক পানি ছিল। আমি গোসল করতে থাকি, গোসল করে আমি জাস্ট পানিতে ডুব দিলাম। পানিতে ডুব দিয়ে আমি যখন চোখ খুললাম, আমি দেখলাম সবুজ পানি, এবং সেই পানির মধ্যে আমি পরিষ্কার দেখতে পেলাম যে একটা মেয়ে 16 থেকে 20 বছরের মতো বয়স হবে, সে চিৎকার করছে। আমি তার বিভৎস চেহারাটা দেখলাম, সে প্রচন্ড জোরে চিৎকার করছে, তাকে কেউ জোর করে পানির নিচে ডুবিয়ে মেরে ফেলছে। এবং আমি এটা হজম করতে পারছিলাম না, আমার সারা গা কাঁপছিল। আমি পানি থেকে উঠে আসার চেষ্টা করি। যখন আমি উঠে আসতে চাচ্ছিলাম, আমি দেখলাম আমার মাথার উপর পানি শেষ হচ্ছে না। আমি সাঁতার কাটছি অনেক দূর পর্যন্ত, এবং একটা পর্যায়ে আমি দুর্বল হয়ে পড়ি। ঘটনাটা 3-4 মিনিট ধরে ঘটতে থাকে হয়তোবা, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি বহু সময় ধরে সাঁতার কাটছি পানির উপরে আসার জন্য। আমি চেষ্টা করতে থাকি উপরে ওঠার। একটা পর্যায়ে আমার হাত পা কাঁপতে থাকে, এবং আমি মনে মনে আয়াতুল কুরসি মনে করতে থাকি। আমার ধারণা ছিল না, আমার ধারণা হচ্ছিল যে আমি হয়তো ওখানেই শেষ হয়ে যাব। দেন অনেকক্ষণ সাঁতার কাটার পরে আমার কাছে মনে হলো যে আমি জাস্ট নিঃশ্বাস নিতে পারছি। আমি হঠাৎ আকাশ দেখলাম, আমার মুখটা ভেসে উঠলো, আকাশ দেখলাম, এবং আমি অবাক হয়ে যখন দেখলাম, আমি খেয়াল করে দেখলাম যে আমি ঠিক পুকুরের মাঝখানটা অনেক গভীর ছিল। আমি আগে থেকেই জানতাম, এবং কোনো অবস্থাতেই আমি পুকুরের মাঝখানে সাঁতার কেটে আসিনি। তো রাসেল ভাই, আমার ঘটনাটা এখানেই শেষ হয়। আমি এখনো যখন এই ঘটনাটা মনে করি আমার গা শিউরে ওঠে। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ এমন একটা চমৎকার ঘটনার জন্য। আমরা আরো একবার জানিয়ে দিতে চাই, আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হান্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সেই সাথে আপনাদের বেশ কিছু SMS অলরেডি আমার কাছে চলে এসেছে। শারমিন আমাকে বেইলি রোড থেকে SMS করেছেন, এবং তিনি লাইট অফ করে রুমে ভূত এফএম শুনছেন। রোজ আমাদের সিদ্ধেশ্বরী থেকে লিখেছেন যে, ভাইয়া আমি, পিউলি, মুমু, শারমিন, মিতা, সোনিয়া, সাদিয়া আমরা সবাই মিলে হোস্টেলের ছাদে একসাথে ভূত এফএম শুনছি, খুব ভয় লাগছে। ইউসুফ আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন, রাসেল ভাই আমরা 4 ফ্রেন্ড অনেক বেশি সাউন্ড দিয়ে ভূত এফএম শুনছি। আরমান 27 লিখেছেন যে, রাসেল ভাই ফার্স্ট গেস্ট সম্পর্কে তিনি জানতে চান। হ্যাঁ, ফার্স্ট গেস্ট হচ্ছে আরিফিন, উনি আমারা পরিচয় দিয়েছেন। আরিফিন তিনি এতক্ষণ ঘটনা বলছিলেন। ডক্টর আনাথ এবং ইঞ্জিনিয়ার স্মৃতি আমাদের SMS করেছেন, এবং তারা আমাদের সাথে রয়েছেন। শান্তিনগর থেকে আমাদের তিরানা SMS করেছেন, এবং তিনি বেশ ভয়টা দেখিয়েছেন আমাকে। তার SMS না পড়লে অনেক ভয়ভীতি পেতে হবে আমাকে বাসায় ফেরার সময়। সো আমি আপনার SMS-টি পড়েই ফেললাম, খামোখা রিস্ক নিয়ে কি লাভ। শামীম আমাকে চুয়াডাঙ্গা থেকে SMS করেছেন, এবং তিনিও লাইট অফ করে ভূত এফএম শুনছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন আরিফুল, মিরাজ, পুলক, রাব্বি, মাসুদ, পারভেজ, তারপরে দোলন, কবির, সাদিক, শাকিল বরিশাল থেকে, হিমেল, রয় রামপুরা থেকে। এছাড়াও সাজু আমাদের SMS করেছেন খুলনা থেকে, কবির জিঞ্জিরা থেকে, ফাহাদ 47 বাড্ডা থেকে, অনামিকা ফরিদপুর থেকে, ফুর্তি আতিক আমাদের SMS করেছেন শুভ, জুবায়েদ, আলামিন। এছাড়াও আমাদের SMS করেছেন নাজিম, SMS করেছেন আমাদেরকে ঐশী উত্তরা থেকে, আরিফুল SMS করেছেন আমাদেরকে আজশাহী। এছাড়াও দিয়া SMS করেছেন জাহিদ, আরিফিন, তারপরে চকলেট, নাহিদ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট বিরতি যেতে হবে আমাদের, এবং ফিরে আসছি জাস্ট
একটু পরে। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 12:32। ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল আবারও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। কারো ভয় লাগে, কারো ভালো লাগে, কারো কখনোই ভয় লাগে না, তবুও ভূত এফএম চলছে এবং আপনারা SMS পাঠাচ্ছেন। SMS পাঠানোর নিয়মটি হচ্ছে ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা সবসময় আপনাদের বলে এসেছি যে আপনাদের কথা চিন্তা করি আমরা প্রতি মুহূর্তেই চিন্তা করছি যে কিভাবে আপনাদেরকে আরো ভালো লাগানো যায়, কিভাবে আপনাদেরকে আরো নতুন নতুন সব জিনিস উপহার দেয়া যায়। তো আমরা এরকম বিভিন্ন ভাবে প্রোগ্রামটা নানান রকম ভাবে উপস্থাপন করে আপনাদেরকে চেষ্টা করেছি ভালো লাগাতে। আশা করছি আজকেও আপনাদের ভালো লাগছে। আজকেও আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আছে। এই মুহূর্তে যিনি ঘটনা বলবেন তার নামটি আমি বলার আগে তার একটু ভূমিকা দিব, এবং সেই ভূমিকাটা আমি এভাবে দিব না, ভূমিকাটা দিবে মাসুম। মাসুম প্লিজ একটু ভূমিকা দেই যিনি এখন ঘটনা বলবেন। কেন হলে ধিকি ধিকি আগুন জলে, দুঃখে নদী বইয়া চলে। ও আপনারা শুনছিলেন মাইলস থেকে কিছু গান, এবং আপনারা বুঝতেই পারছেন যে মাইলসের কেউ আমাদের নেক্সট গেস্ট। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আমাদের সেই ঘটনাটি আমরা কালেক্ট করেছি যার কাছ থেকে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শাফিন আহমেদ। আমরা আর কোনো কথা না বলে শাফিন আহমেদের ঘটনায় চলে যাচ্ছি। আমি শাফিন আহমেদ বলছি। আমাকে যখন রিকোয়েস্ট করা হলো যে আমার কোনো অভিজ্ঞতা আছে কিনা, কোনো ভৌতিক বা প্যারানর্মাল কোনো অভিজ্ঞতা আছে কিনা, তখন আমি বলেছিলাম যে আমার আসলে বেশ কিছু গল্প আছে বলার। তো সেখান থেকে আজকে একটা গল্প বলবো, গল্প তো নয়, একটা কাহিনী বলবো, যেটা আমার ছোটকালের দেখা, ছোটকালের অভিজ্ঞতা। এটা বেশ ভয়ানক ছিল, ওই বয়সের জন্য বেশ ভীতিকর। একটা স্টোরিটা অ্যাকচুয়ালি কলকাতার, আমার জন্ম কলকাতায়, তো এবং শুরুর দিকের কয়েক বছর কলকাতায় কেটেছে। কলকাতার তখন থাকতাম অ্যান্টনি বাগান লেন, এই জায়গায় বাবা মা এবং আমরা 3 ভাই। এই বাসাটা এখন বুঝি যে বাসাটায় খুব বড় ধরনের সমস্যা ছিল। এটা একটা একতলা বাসা ছিল, 2 কি 3 বেডরুম, বারান্দা, পিছন দিকে খোলা কিছুটা বাগান, এবং বাগানের শেষ মাথায় বেশ কিছু বড় বড় গাছ, কলা গাছ এবং আদার বড় বড় গাছ রয়েছে, এবং বাউন্ডারি ওয়ালের পিছনে অন্যান্য বাসা ইত্যাদি। ছোটকালের ঘটনা হলেও এটা যেহেতু মনে বড় ধরনের দাগ কেটেছে, আমার পরিষ্কার মনে আছে। দ্যাট ইজ কয়েকটা ঘটনায় বাসায়। একটা বলি, যেমন আমরা 3 ভাই এক ঘরে শুয়ে আছি। একদিন রাতে শুয়ে আছি, বাবা মা পাশে ঘরে শুয়ে আছি। আমি দেখলাম ঘরের আধা অন্ধকার ঘরে দেওয়াল দিয়ে কিছুটা লাইট জ্বালানো থাকতো, যেহেতু আমরা ছোট থাকতাম। দেওয়ালে একটা বড় হাতের ছাপ নড়ছে, ঘুরছে,
দেওয়াল বেয়ে একটা ছায়া যেভাবে মুভ করে, একটা হাতের ছায়া মুভ করছে দেওয়ালের উপরে। হাতের সাইজটা যেটা দেখলাম সেটা হবে আনুমানিক প্রায় 2 ফিট মতো লম্বা, বলতে রিস্ট পর্যন্ত, কিন্তু হাত এবং রিস্ট পর্যন্ত, এলবো পর্যন্ত না। তো একটা বেশ বড় একটা হাতের ছায়া ঘুরে বেড়াচ্ছে হাতে ঘরের দেওয়ালে দেওয়ালে, এবং এক পর্যায়ে এই ছায়াটা আমাদের শরীরের উপর দিয়ে যায়। শরীরের উপর দিয়ে গেলে যাওয়ার পরে তার পরের দিন থেকেই আমরা খুব বেশ বড়ভাবে অসুস্থ হয়ে যাই। বেশ বড় ধরনের জ্বর এবং নানা ধরনের অসুস্থতা, 3 জনেরই স্বাস্থ্য একদম খুব সিরিয়াস প্রবলেম হয়ে গেল পরের দিন থেকেই। এ বাসাতে প্রতিদিন রাতে শুতে যেতাম যখন, তখন শুনতাম বারান্দায় পিছনে যে বাগানের এলাকাটা রয়েছে বললাম, সেখানে একটা চৌবাচ্চা ছিল। চৌবাচ্চা মানে যে একটা পানি স্টোর করার যে হাউসটা, ওপেন পানি স্টোর করা থাকতো ওখানে। এই চৌবাচ্চায় প্রতিদিন রাতে আমি শুনতাম ঝপঝপ করে কেউ গোসল করছে। আমরা যখন ঘুমাচ্ছি তখন কেউ গোসল করছে। সারা রাত ওই মগ দিয়ে পানি তুললে, ঢাললে যে আওয়াজটা হয়, পানিটা হঠাৎ মাটিতে পড়ে যে আওয়াজটা হয়, ওই রকম আওয়াজ। ঝপঝপ করে সারা রাত ধরে পানি দিয়ে মনে হয় কেউ গোসল করছে। এবং সকালে উঠতাম, উঠে চৌবাচ্চায় গিয়ে দেখি চৌবাচ্চা খালি। প্রতিদিন চৌবাচ্চা সকালে খালি, রাতের বেলা ভরা হতো, দিনের বেলা ভরা হতো, রাতে ভরা থাকতো। সে অবস্থায় আমরা ঘুমাতে যেতাম। সকালে উঠে দেখতাম চৌবাচ্চা খালি এবং সারা রাত এই কারো গোসল করার আওয়াজ পাচ্ছি। তারপরে এই বাসাতেই একটা কাজের মেয়ে লোক এসেছিল কাজ করতে, এবং আমাদের একটা ঘরে খুব বাজে ধরনের একটা গন্ধ আসতে শুরু করে একদিন। এবং আমরা কিছুদিন পরে বুঝলাম যে মেয়ে লোকটা কাজ করতে এসেছিল তার বড় ধরনের সমস্যা ছিল। তার বাচ্চা হলো, আমাদের এখানে কাজ করে থাকা অবস্থায় বাচ্চাটা মারা গেল। কিন্তু শি ওয়াজ লাইক, যেটাকে আমরা পিশাচ বলি অনেকে, মানে খুব পরিষ্কার না, তার নানা ধরনের সমস্যা ছিল এবং শি ওয়াজ পজেসড হওয়ার কারণে তার বাচ্চাটা মারা যায় জন্মের পরপরই। তো এ বাসার থেকে এসব ঘটনা পরপর হওয়ার কিছুদিন পরে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হই, এখান থেকে চলে যাই আমরা। এই ঘটনাটা আমার পরিষ্কার মনে আছে। এটা গেল আমার কলকাতার ছোটকালের গল্প। একটা সাম্প্রতিক সময়ের গল্প বলি। আজ থেকে হয়তো 10 বছর হবে, মানে আমি বড় হওয়ার পরে। আমি উত্তরায় থাকতাম, তখন উত্তরায় থাকতাম, অফিস করতাম মতিঝিলে, আর ব্যান্ডের প্র্যাকটিস করতাম ফার্ম গেটের তেজগাঁও থানার পাশে। আমি শাফিন আহমেদ বলছি। এই সময় যখন উত্তরায় থাকতাম তখন আমি গাড়ি চালিয়ে সকালবেলা বেরোতাম উত্তরা থেকে, গাড়ি চালিয়ে মতিঝিল যেতাম। সারাদিন অফিস করে পিছনে, গাড়ির পিছনে একটা ব্যাগ থাকতো, সে ব্যাগ নিয়ে ফার্ম গেটে প্র্যাকটিস করতে যেতাম। সেখানে কাপড় বদলে, চেঞ্জ করে, কমফোর্টেবল কাপড় জামা পরে প্র্যাকটিস করে গভীর রাতে বাসায় ফিরতাম। গভীর রাত বলতে 12টাতে বাজতোই। এরকম বছরের পর বছর চলছে। একদিন আমি ফিরছি গাড়ি ড্রাইভ করে, আমি যাচ্ছি এয়ারপোর্ট রোড দিয়ে উত্তরার দিকে যাচ্ছি। তখন এয়ারপোর্ট রোডে ডিভাইডার দেওয়া হয়ে গেছে, এখন যে ডিভাইডারটা দেখা যায় এটাই। ওই সময় আমি যেহেতু 10-12 বছর আগের কথা বলছি, এতটা বিজি ছিল না রাস্তা, এবং রাস্তার দুপাশে এখন যেরকম নিকুঞ্জ হয়েছে এলাকাটা, তখন ওই এলাকাটা কিন্তু খালি ছিল এবং ঢালু, মোটামুটি চাষাবাদের জমি, এর বেশি কিছু না। খুব কম, ইভেন যদি খড়ের ঘর বা টিনের ঘরও চিন্তা করি, সেগুলো খুব একটা চোখে পড়ে না, এরকম একটা অবস্থা। এয়ারপোর্ট রোড দিয়ে উত্তরের দিকে যাচ্ছি, 4 নম্বর সেক্টরে থাকতাম। আমার আশপাশে আর কোনো গাড়ি নেই। আমার আশপাশে, অর্থাৎ আমি যেদিক দিয়ে যাচ্ছি উত্তরের দিকে, সামনে বা পিছনে কোনো গাড়ি নেই। আপাতত শুধু আমার গাড়িটাই চলছে। আমার দৃষ্টিতে আমার থেকে প্রায় 100 হাত দূরে বা 50 হাত দূরে আমি দেখলাম ডান দিক থেকে, অর্থাৎ ডিভাইডারের ওপাশ থেকে একটা সাদা জামা পরা, সাদা দেখতে পাচ্ছি একটা মানুষ এদিকে ডিভাইডারের দিকে আসছে ক্রমশ। অর্থাৎ আমার উত্তরের দিক ফেস করলে ডান দিকে থেকে আসছে, বাম দিকে আমার দিকে রাস্তার এই পাশে আসছে, এবং সাদা কাপড় চোপড় পরা। এই লোকটা দেখলাম, আমি ওর কাছাকাছি যাওয়ার আগেই ও
ডিভাইডারটা যে ক্রস করলো, ডিভাইডারটা ও বেয়ে উঠতে হয় নাই, ডিভাইডারের কোনো গ্যাপ না, কিছু না, ও জাস্ট তরল পদার্থের মতো ডিভাইডারের রাস্তার ওপাশ থেকে এপাশে চলে আসলো উইদাউট এনি এফার্ট এবং নিশ্চিন্তে, নির্বিঘ্নে, এবং শরীর কোনো অহেতুক নাড়াচাড়া করার প্রয়োজন হয় নাই তার। এবং ডাইনে বায়ে লোকটা তাকালো না একবারও, ডাইনে বায়ে কোনো গাড়ি আসছে কিনা, রাস্তা ক্রস করছে একেবারে ওপাশ থেকে এপাশ আসবে, একবারও তাকালো না। খুব শান্তভাবে সে আমার গাড়ির দিকেও তাকালো না। সে ডিভাইডারটা ক্রস করলো, যেটা বললাম যে মনে হলো একটা লিকুইড বা একটা এমন একটা জিনিস যেটা সহজেই একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে ক্রস করে চলে যেতে পারে, তরল পদার্থের মতো। যখন রাস্তার এপাশে আসলো তখন ভালো করে দেখলাম যে লোকটা সম্পূর্ণ সবকিছু সাদা, অর্থাৎ চুল সাদা, তার লম্বা দাড়ি আছে, দাড়ি সাদা, সাদা পাঞ্জাবি ধরনের লম্বা ঢিলা শার্ট বা পাঞ্জাবি, এবং সাদা লুঙ্গি বা পাজামার মতো, সবকিছু হোয়াইট। কিন্তু লোকটা একবারও তাকালো না আমার দিকে। ডিভাইডারটা ক্রস করলো পানির মতো, ক্রস করে ওপাশ দিয়ে হেঁটে নেমে চলে গেল বাম দিকে, যেখানে ঢালু, এবং হারিয়ে গেল সম্পূর্ণ। সাদা জিনিসটা অন্ধকারেও কিন্তু একটা সাদা পোশাক পরা মানুষকে দেখা যাবে কিছুটা হলেও, এবং রাস্তায় তো কিছু লাইট জ্বলছে। বাম দিকে যখন চলে গেল ঢালু দিয়ে, রাস্তাটা ক্রস করার পরপরই তাকে আর আমি দেখতে পেলাম না। আমি তার পজিশনটা যখন ক্রস করলাম তখন আমাকে স্ট্রাইক করলো, মাথায় যে স্ট্রাইক করলো যে এটা কি হলো, কি দেখলাম এটা। সারা আশপাশে একটা মানুষ নাই, আর একটা গাড়ি নাই, লোকটা সম্পূর্ণ সাদা পোশাক পরা ক্রস করছে, এবং সাদা দাড়ি সাদা চুল। এটা কিভাবে ক্রস করলো লোকটা? আমি কিন্তু তখন গাড়ির স্পিড কিছুটা স্লো করেছি। আমি জাস্ট চিন্তা করলো হোয়াট ইজ হ্যাপনিং, কি হলো এটা, জিনিসটা আমি কি দেখলাম এইমাত্র। তারপরে আমি গাড়ি স্লো করে বাম দিকে তাকালাম যে লোকটা যে রাস্তার ওপাশে গেল, ওপাশে আছে কি। আমি তাকে দেখলাম ওপাশে কিছুই নেই, কিন্তু লোকটাও নেই। লোকটা মিলিয়ে গেল সম্পূর্ণ, মানে বাম দিকে রাস্তা ক্রস করার পরপরই লোকটা হারিয়ে গেল অন্ধকারে। আমি দেখলামই না। এবং আমি জানি রাস্তা ক্রস ডেইলি যেহেতু ওখানে করছি, ওখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কিছুই ছিল না। এবং এই জিনিসটা আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে। আমার মনে হয় ডেফিনেটলি দিস ওয়াজ এ স্পিরিট। এবং এটা যেভাবে রাস্তা ক্রস করলো, যেভাবে ওপাশে গিয়ে হারিয়ে গেল, এরকম। আর এই সাদা পোশাক পরা মানুষজনের গল্প বা ভূতের গল্প আমার আশপাশে আরো অনেকের থেকে শুনেছি, যারা এরকম কাহিনীর মুখোমুখি হয়েছে ঘটনার, তাদের কাছে শুনেছি সব সময় ইট হ্যাপেন্স টু বি হোয়াইট, ইট হ্যাপেন্স টু বি হোয়াইট। এই মুহূর্তে মনে হচ্ছে আমার এক কাজিনের চিটাগাং এর এক রাস্তায় দেখেছিল, একদিকে পাহাড় একদিকে রাস্তা, একটা মহিলা গাড়ির সামনে এসে দাঁড়ালো, চোখ দিয়ে পানি পড়ছে, সাদা শাড়ি পরা, এবং সেও ওরকম হাওয়ায় মিশিয়ে গেল। তো এই ধরনের আমরা জানি যে এই সাদা পোশাকের গল্প বা ভূতের কাহিনী বেশ কিছু শুনেছি আমি। এটা হচ্ছে আর একটা কাহিনী আমার এক্সপিরিয়েন্সে। আরো কিছু গল্প আছে, অন্য আরেকদিন বাকি গল্পগুলো বলবো। থ্যাংক ইউ শাফিন ভাই। এবং অনেক ব্যস্ততার মাঝখানে শাফিন আহমেদ আমাদের সময় দিয়েছেন ভূত এফএমে। এই জন্য আমরা আসলে মানে অনেক 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 বেশি এক্সাইটেড ছিলাম আজকে আপনাদেরকে এটা প্রেজেন্ট করব আমরা। এবং উনি আমাদের সময় দিয়েছেন এবং এতটা সময় দিয়েছেন, আমরা খুবই খুশি এবং আমরা খুবই আনন্দিত এবং আমরা অনার্ড যে আমরা শাফিন আহমেদকে পেয়েছি। এবং আশা করছি যে ভবিষ্যতে আমরা বারবার এরকম আপনাদের পছন্দের মানুষদের নিয়ে আমরা ফিরে আসবো, আশা করছি সেটাই। অলরেডি শাফিন আহমেদ অর্থাৎ আমাদের শাফিন ভাই ঘটনাটি বলার পরে অনেকেই SMS করছেন, অনেকে তাকে থ্যাঙ্কস জানিয়েছেন, অনেকে বলছেন যে শাফিন ভাইকে ওয়েলকাম জানাবেন, ঘটনাটা অসম। আমাকে রাতুল চৌধুরী, আচ্ছা এটা হচ্ছে জিম সাতক্ষীরা থেকে SMS-টি করেছেন। রাতুল চৌধুরী আমাদের SMS করেছেন খুলনা পাবলিক কলেজ থেকে, এবং তিনিও
বলছেন যে শাফিন ভাইকে নিয়ে আসার জন্য তিনি অনেক বেশি এক্সাইটেড এবং তিনি অনেক খুশি। সোহেল এবং শিমলা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ভূত এফএম শুনছেন। আমাকে হাসিব এসএমএস করে বলছেন লাভ মাইলস অ্যান্ড শাফিন আহমেদ। এছাড়াও চৈতি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন আমি চিটাগং থেকে বলছি, আমি ভূত এফএম শুনতে খুবই ভালো লাগছে এবং সবাইকে নিয়ে একসাথে ভূত এফএম শুনছি। দীপ আমাদের লিখেছেন যে আজকের এপিসোডটা চরম হচ্ছে, কালকে আমার অপারেশন, প্লিজ প্রে ফর মি। আপনি কোনো ধরনের কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি, আমরা সবাই দোয়া করব আপনার জন্য, দোয়া করি যেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমাদেরকে জাহিনুর হুসাইন আগ্রাবাদ চিটাগং থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন যে ভূত এফএম ইজ রকিং এবং আমি আশা করছি যে যারা শুনছেন তারা ক্রমশ আনন্দ পেতেই থাকবেন, ভালো লাগতেই থাকবে, সেটাই আশা করব। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা এবং এই ঘটনাটিতে যেটা আছে আমার কাছে সেটি আনফরচুনেটলি যিনি লিখেছেন তিনি আসতে পারেননি, সো তার ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি এবং তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে আমি পড়ে শোনাচ্ছি তার ঘটনাটি। প্রথমে শুরু করতে চাই রাসেল ভাই এবং ভূত এফএমের সবাইকে সালাম দিয়ে এবার ঘটনায় আসি। আসলে মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে যার ফলে মানুষের চিন্তা ভাবনা বদলে যায়। আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিছুটা হলেও আমার চিন্তা ধারণাকে বদলে দিয়েছে, কারণ ঘটনাটি ভৌতিক বিষয়ে আমাকে আমার বিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমার নাম সিনথিয়া, আমি ঢাকায় থাকি। ঘটনাটি ঘটে আমার বিয়ের পর শ্বশুর বাড়িতে। আমার হাজবেন্ডের বাসা গুলশানে, যদিও বিয়ের আগে ওই বাসায় আমার যাওয়া আশা ছিল, কিন্তু কখনোই অস্বাভাবিক কিছু শুনিনি। ওদের বাসাটা দ্বিতীয় তলা, তবে ছাদের অর্ধেকটাতে বড় একটা হল রুম আছে যার ভেতরে আমাদের বেডরুম। আমাদের বেডরুমের সাথে বাথরুমটা বেশ বড় এবং লম্বা। একপাশে অনেকটা খালি জায়গা যেখানে আমরা একটি ড্রেসিং টেবিল রেখে দিয়েছিলাম, যেটি আমাদের বিছানা থেকে দেখা যেত। ড্রেসিং টেবিলের আয়নাটি বেশ বড় ছিল, আমাদের বাথরুমের জানলাটিও বেশ বড়। বলে রাখা দরকার, আমার হাজবেন্ডের একটি ডোবারম্যান কুকুর ছিল যেটি এখন আর নেই। ওর নাম ছিল মিশেল। মিশেল খুবই ট্রেইনড একটি প্রাণী ছিল এবং আমাদের সব কথা শুনতো, বুঝতো। সারাদিন ও ছাদে ছাড়া থাকতো, কিন্তু রাতে আমরা ওকে আমাদের রুমে রাখতাম। ও আমাদের বেডের পাশে ঘুমাতো। রাতে মিশেল কখনোই বাইরে যেতে চাইতো না। সকালে ওর বাথরুমে যাওয়ার দরকার হলে কোনোভাবে খাটের চাদর টানতো, তখন আমরা গেট খুলে তাকে বাইরে নিয়ে যেতাম। আমার রাতে ঘুমানোর আগে দোয়া পড়ার অভ্যেস আছে। দোয়া না পড়ে আমি ঘুমোতে পারি না। ঘটনাটি যেদিন ঘটেছিল, আমার হাজবেন্ড ঘুমে যাওয়ার পর আমি একা জেগেছিলাম। মিশেল খাটের পাশে শুয়েছিল, আমি যথারীতি দোয়া পড়ছিলাম। রুম অন্ধকার ছিল, কিন্তু বাথরুমের জানলা দিয়ে বাইরের আলো আসতো বলে বাথরুমের সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার দোয়া পড়তে পড়তে কেন যেন হঠাৎ চোখ গেল বাথরুমে রাখা ড্রেসিং টেবিলের আয়নাটাতে। হঠাৎ দেখলাম আনুমানিক 10-12 বছরের একটি মেয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ওর চুল এলোমেলো, অপরিষ্কার এবং পিঠ পর্যন্ত লম্বা ছিল। গায়ের জামাটা ময়লা, হাত কাটা এবং কয়েক জায়গাতে ছেঁড়া ছিল। তবে জামার রং বুঝতে পারিনি। স্পষ্ট দেখলাম ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ওর বাঁ হাত দিয়ে ওর ডান সাইডের চুল ধরছে। আমি ওকে খুব একটু ভালো করে খেয়াল করলাম। ঠিক বিশ্বাস হচ্ছিল না কি দেখছি। হঠাৎ ও আয়নার মাধ্যমে আমাকে দেখলো এবং এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলো। আমি সাথে সাথে ভাবলাম আর না, আমার হাজবেন্ডকে ডেকে তোলা দরকার। কিন্তু আমি কিছু বলার আগেই খাটের পাশে শুয়ে থাকা মিশেল বাথরুমের দিকে তাকিয়ে জোরে জোরে চিল্লাতে শুরু করলো। ওর ডাকে আমার ভয়ে অবস্থা খারাপ। আমার হাজবেন্ডের সাথে সাথে উঠে লাইট অন করে মিশেলকে চুপ করতে বলল, কিন্তু মিশেল কোনোভাবেই আর সেই মুহূর্তে রুমে থাকতে চাইল না। বাধ্য হয়ে আমার হাজবেন্ড ওকে গেট খুলে বের করে দিল। ঘড়িতে তখন দেখি 2:45 বাজে। আমি আমার হাজবেন্ডকে কিছু বললাম না, শুধু ওকে বললাম বাথরুমের গেটটা বন্ধ করে দাও। পরদিন সকালে আমি বাসার সবাইকে রাতের ঘটনাটা বললাম। ওই দিনই আমার শাশুড়ি রুমে এসে দেখলো এবং আমাদেরকে বলল রাতে বাথরুমের দরজাটা খোলা না রাখতে। মুরব্বীরা বলে যেহেতু আমার নতুন বিয়ে হয়েছিল, আমার খুব সাবধানে থাকতে হবে। তারপর আমাদের রুমে অনেক দোয়া কালাম লাগানো ছিল। এরপর আর কখনোই খারাপ কিছু দেখিনি, কিন্তু কিছু প্রশ্ন রয়ে গেছে। আমি কি ভুল দেখেছিলাম? তবে মিশেল কেন ওই মুহূর্তে বাথরুমের দিকে তাকিয়ে অস্থিরভাবে চিল্লাচ্ছিল?
এই ছিল ঘটনা এবং ঘটনাটি আমি পড়ে শোনালাম। আমাদের ছোট্ট আরেকটি ব্রেকে যেতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। তার আগে জানিয়ে দিই, আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে নিয়মটি বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি ঘটনা পাঠিয়ে দিতে পারেন এবং ঘটনার শুরুতে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না যে আপনি ঘটনাটি কিভাবে চান। মানে আপনি কি চান যে এটা স্টুডিওতে এসে আপনি নিজে প্রেজেন্ট করবেন, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি প্রেজেন্ট করব, নাকি আপনি অডিও ক্লিপ পাঠাবেন, এটা টোটালি আপনার ব্যাপার, সেটা আপনি উল্লেখ করে দিলেই হবে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি এখনই। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব অতিথির কাছে এবং জেনে নেব তার কাছ থেকে তার ঘটনাটি। এবং তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি বেশ আপসেট, একটা বিরাট প্রবলেম নিয়ে তিনি আছেন এবং তিনি সেই প্রবলেমটির কথা আপনাদের কাছে শেয়ার করবেন। আপনি আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন। রাসেল ভাই, থ্যাংক ইউ। আমি এসেছি দক্ষিণ বাড্ডা থেকে, প্রদীপ নাম আমার ঘটনাটা ঘটেছে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে এখন পর্যন্ত কন্টিনিউ চলতেছে। তো 2 তারিখ অফিস শেষে আমি হাতিরঝিল প্রকল্প যখন উদ্বোধন হইতেছিল তখন ওই অনুষ্ঠানটা দেখতেছিলাম। তো হঠাৎ করে আমার বাসা থেকে রাত 9টার দিকে একটা ফোন আসলো। আমার ওয়াইফ আমাকে ফোন করলো যে আমাদের বাসায় কে বা কারা জানি দরজায় জোরে জোরে নক করছে আর লাথি মারতেছে আর কি। তখন আমি কোনো কিছুই না চিন্তা করে, আমার ভাগ্নের সাথে ছিল মাহফুজ, ওকে নিয়ে দৌড়ে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে আমার বাসার মালিককে ডাকলাম, সবাই মিলে সব জায়গায় চেক করলাম, গেটটা লাগানো ছিল, কোনো লোক নাই। তারপরে আমি আবার একটু নিচে যাই ওষুধ আনতে, আনার পরে তখন আবার আমার ওয়াইফ ফোন করে যে আবার শব্দ হচ্ছে। যাই হোক, ইনশাল্লাহ রাত 10টা থেকে আর সারা রাত কোনো ঘটনা ঘটে নেই। আমরা সারা রাত কেউ ঘুমাতে পারিনি। বাসায় তখন 6 জন মানুষ ছিল, ছেলে ছিল 2 জন, আমি আর আমার পিচ্চি ছেলে। তো পরের দিন যথারীতি আমি 11টার দিকে অফিসে যাই, আর অফিসে যাওয়ার পরেই শুরু হয় আমার বাসায় এই ঘটনাগুলো। তখন আমরা মনে করছিলাম যে এটা কোনো সন্ত্রাসী বা ডাকাত হবে, এরকম প্রবলেম করতেছে। তো আমি অফিসে যাওয়ার ব্যাপারটা আমার অফিসের কলিগদের সাথে শেয়ার করি। তখন তারা মানে আমি যেহেতু বাড্ডা থানা, দক্ষিণ বাড্ডা থাকি, সেহেতু গুলশান থানাতে ফোন করা হয়েছে যে আবার প্রবলেম হলে আপনি থানাতে যায় একটা ডায়েরি করে পুলিশের সাথে নিয়ে যান। তখন আমি তাড়াতাড়ি আমার ভাগ্নিকে ফোন করি যে তুমি একটু বাসায় যেয়ে দেখো মানে কে বা কারা এই ঘটনাটা ঘটাচ্ছে। তো রাসেল ভাই, আমার ভাগ্নে ও চেক করার পরে পাশে দাঁড়িয়েছিল, কাউকে দেখতে পারেনি, কিন্তু ধুমধাম শব্দ। সঙ্গে সঙ্গে ও উপরে দৌড়ে গেছে, বাসার মালিকও নিচে দৌড়ে নামছে, কেউ নাই। কে এটা করলো? তখন সঙ্গে সঙ্গে আমার ভাগ্নে আমাকে ফোন করলো যে মামা তুমি চলে আসো, এটা মানুষ না। তখন আমি অফিসে বলে আসলাম এটা মানুষ না, আমি যাচ্ছি। আমি ছুটে আসলাম, এসে বাসার মালিক অলরেডি একটা হুজুর ডেকে নিয়ে আসছে, 4 তলা বাসা, টোটাল বাসা পানি দিয়ে পানি ছিটা দিছে, ঝাড়া ফু যা দরকার দিছে। তো তারপরেও আমি রহিম মেটাল মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম। তো উনি কিছু দোয়া টোয়া দিল, কিন্তু তাবিজ দিবে আগামী রোববার। আচ্ছা ঠিক আছে। পরের দিন ছিল বৃহস্পতিবার, আবার সেম একই ঘটনা, মানে লাঠি টাঠি দিতেছে। তখন আমরা বাসা বিভিন্ন জায়গায় চেক করতেছি আসলে কি ঘটনা হইতে পারে। তো এরকম একটা দেখি দেওয়ালের মধ্যে লেখা যে এই বাসাটা অনেক ঢেস ঢেস ঢেস, তো এখানে যারাই আসবেন তারা প্লিজ মহান আল্লাহর নামে নামাজ পড়বেন। তখন আমরা মনে করলাম বাসায় প্রবলেম, তো সেদিনও গেল। পরের দিন ছিল শুক্রবার, আমি সকালবেলা সোফাতে বসে কিছু মানে বাজে কথা বলতেছিলাম যে তুই কে, তোমাদের টাকা দিয়ে আমি কি ভাড়া থাকি, তো তুমি যেই হও তুমি এখান থেকে চলে যাও।
মানে কিছু গালাগালি পারছি আর কি। তখন দেখি দরজার মধ্যে 2টা লাথি জোরে জোরে, কিন্তু লাথিগুলা ছিল অদ্ভুত, মানে মানুষ শব্দ করলে যে আওয়াজটা হবে এরকম কোনো আওয়াজ না। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার মানে কলিজাটা আমার কাছে থাকলো না। আমি এত ভয় পাইছি, সঙ্গে সঙ্গে আমি হুজুরের কাছে গেছি। 6 জন হুজুর নিয়ে আসছি। হুজুর নিয়ে এসে আমার বাসাতে 2 ঘন্টা হুজুরেরা আজান দিছে, ঘর বন্ধ করছে, বিভিন্ন দোয়া কালাম পড়ছে। যাই হোক, পরের দিন থেকে 5 দিন টানা ভালো চলছে। 5 দিন পরে গত জানুয়ারি মাসে 13 তারিখে আবার একই কাহিনী। আচ্ছা, জানুয়ারি মাসের 13 তারিখ হইল, 14 তারিখ হইল, পরে আমাকে অনেক হুজুরেরা বলল যে এটা আপনি বাসাটা চেঞ্জ করে ফেলেন। তো বলে রাখা ভালো রাসেল ভাই, এই বাসাতে আমি জাস্ট 1 মাস 10 দিন হয়ে উঠছি। ডিসেম্বরের 1 তারিখে উঠেছিলাম। এর আগে কখনোই কোনো বাসায় আমার সাথে এরকম ঘটনা ঘটে নাই। তো আমি এই বাসাটা ছাড়লাম 15 তারিখে রাত্রে। 15 তারিখ সারাদিন শব্দ হয়েছে, টিকতে না পেরে রাত্রের বেলা একটা বাসা আমার আগের বাসার থেকে 400 মিটার দূরে চলে যাই। রাতেই উঠে পড়ি। ওঠার পরে ওই বাসাতে আমরা নতুন করে আবার 5 দিন ভালো থাকলাম। 5 দিন পরের থেকে 20 তারিখ থেকে আবার শুরু হলো এই ভয়ঙ্কর জ্বালাকল ঘটনা। কাউকে বলতেও পারতেছি না, শেয়ারও করতে পারতেছি না। কেউ বিশ্বাস করবে না, পাগল ডাকবে, কারণ অবিশ্বাস্য, কিন্তু এটা ঘটে গেছে আমার সাথে। আমি এখনো এদের ভুক্তভোগী, আমি এখন অসুস্থ। তারপরে যাই হোক, ওই বাসাতে গেলাম। ওই বাসাতে যাওয়ার পরে আরো কঠিন, আরো ভয়াবহ ঘটনা শুরু হতে লাগলো। তা আমি নিচের গেট লাগাই, রিস্কায় উঠি বা গাড়িতে উঠি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। আর যখন অফিসে যাই আমি, ঠিক ওই মুহূর্তে ওই ঘটনাগুলো শুরু হয়। আমি 2-3 দিন অফিসের মাঝপথ থেকে বাসায় ফিরে আসছি। এসে আবার সবাইকে সান্ত্বনা দিয়ে আবার চলে গেছি। এইভাবে আমার মানে আজকে 50 দিন চলতেছে, মানে এত কষ্টে আছি। তারপরে অনেক হুজুর ডাকলাম, টঙ্গী থেকে 5 জন হুজুর নিয়ে আসলাম। ওনারাও একই কাজ করলো, ঘরের মধ্যে দোয়া ফুক দিল, ঘর বন্ধ করলো, কিন্তু কাজ হলো না। তারপরে ময়মনসিংহ ভৈরব থেকে হুজুর নিয়ে আসলাম, ওটাতেও কাজ হল না। সে 5 দিন কোনাপাড়া গেছি, কোনাপাড়া থেকে হুজুর নিয়ে আসছি, উনি পানি পড়া দিছে, কিছু তাবিজ কলম দিছে। তারপরের দিন ভালো ছিল, তারপরের দিন আবার একই কাহিনী। সেদিন কাহিনীটা আরো অদ্ভুত। আমার ফাদার আসছে বাড়ি থেকে এই ঘটনার জন্য, যে আমার ওয়াইফের কোনো প্রবলেম বা কাজের মেয়ে কি সমস্যা করতেছে এটা অবজারভেশন করার জন্য আমি আমার ফাদার আনছি। আমার বড় বোন আসছে, আমার 3টা ভাগ্নে আসছে, টঙ্গী থেকে আমার ভাই আসছে। অলরেডি আমার ভাগ্নে তো আমার সাথেই আছে, মাহফুজ। তারপরে যেটা ঘটলো, আব্বা যে রুমটায় উঠছে ওই রুম থেকে ওয়াশরুমে গেছে। ওই রুমে ব্যাক করছে, ভিতর থেকে দরজা লক। এই দরজা খোলা সম্ভব হচ্ছে না। বাসার মালিকের ছেলে, বাসার মালিকের ওয়াইফ, তার ছেলে, তার বাসার মালিক নিজে, আমার ফ্যামিলির সবাই মিলে 10 জন মিলে দরজাটা টানছে, বাট খোলা সম্ভব হয় নাই। তখন আমার ওয়াইফ আইতেল কুস্তি পরে পানি ফু দিয়ে পানি ছিটা দিছে, দেওয়ার পরে 15 মিনিট পরে ধাক্কা দিছে, এমনি খুলে গেছে। যাই হোক, সেদিনের ঘটনা এইটুকুই ছিল, কিন্তু রাত 9টার পরে এই ঘটনাগুলো ঘটে না। তারপরের দিন চাবি থাকে না। 3টা বার চাবি বানাইছি, 3 বারই চাবি নাই। আমার পকেট থেকে টাকা নাই। তো তারপরে লাস্ট যেদিন ঘটনা ঘটলো, আমি অফিস থেকে ছুটি নিছি একদিন। সেদিন ছিল বৃহস্পতিবার। ছুটি নেওয়ার পরে আমার ছেলের স্কুলের বেতন দিতে আসছি গুলশান 2-এ। ইসলামী ব্যাংকে বেতন দিয়ে আমি বাসার দিকে যাচ্ছি। তখন আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলতেছে, আমাদের ফ্রিজে তো ব্রেডটা পাওয়া যাচ্ছে না। তো বললাম যে তুমি খুঁজে খাজে সে তোষকের নিচে দেখে ব্রেডের প্যাকেটটা। ওকে ওই জায়গা থেকে বের করছে, বের করে আবার ফ্রিজে রাখছে গরম করে, ধোয়া পরে। আবার ওই ফ্রিজ পাউরুটিটা দেওয়াল শোকেজের ভিতরে আটকানো। কিভাবে গেল ওখানে? টেনশন। যাই হোক, তখন বলছে যে এরা কি এগুলোই পছন্দ করে? ফ্রিজে তো নুডলস আছে, ভাত আছে, ওগুলো নিতে পারে না। তো এই কথা বলার পরে ব্রেডটা যখন ফ্রিজে ঢুকাবে, আইসে দেখে নুডলসের প্লেটটা নাই, ভাতের প্লেটটা নাই। তখন কাজের মেয়েরে বলতেছিল যে এই তুই
আমি দাঁড়াইলাম, তুমি ফ্রিজ থেকে যা আছে সব বের কর। ফ্রিজ থেকে একটার পর একটা জিনিস বের করতেছে। এর মধ্যে দেখে চোখের সামনে থেকে আচারের বয়াম নেই। অদ্ভুত কাহিনী, মানে আচারের বয়াম নাই তো নাই। তারপরে খুঁজতে খুঁজতে চাউলের যে দামের ভিতরে এগুলো পাওয়া গেছে, চাউলের নিচে সব। এই মুহূর্তে আমি আসলাম, এসে আমার ঘরে পাড়া দেওয়ার সাথে আমার জ্বর আর আমার পাঁজর মানে ভাঙতেছে, এরকম ব্যথা। আমি মানে ভালো মানুষ, আমি বের হয়েছি, নাস্তা করে আসছি, জ্বর এবং কি ব্যথা। বাসার মালিক একটা হুজুরের বলছিল, তো ওই হুজুর আমার নামটা নিয়ে দেখশন করতেছিল যে আসলে প্রবলেমটা কোথায়। ইন দ্য মিন টাইমে তার পরের দিন, যেটা তারপরে শুক্রবারে হয় নাই, আমি সারাদিন বাসায় ছিলাম। তারপরে শনিবারের দিন যেটা হয়েছে সেটা আরো অদ্ভুত, আরো ভয়াবহ, কিন্তু মানুষের হয়তো বা বিশ্বাস হবে না, কিন্তু আমার সাথে রানিং চলতেছে। আমি এখনো এটা সাফারার। তো অফিসে গেছি যথারীতি। অফিস তো করতেই পারি না, অফিসের ওই চেয়ারটাই বসলে আমার এই সমস্যাগুলো শুরু হয় আরো বেশি। চিন্তা করলাম চাকরিটাই ছেড়ে দিব, চাকরি আর করবো না আমি, কারণ আমার ফ্যামিলিকে বাঁচাইতে হবে। কারণ আমি বাসায় থাকলে ভালো, অফিসে আসলে এই সমস্যা শুরু হয়। তো সেদিন আমি অফিস থেকে আমি বলছি, তুমি আমাকে কোনো ফোন দিও না, আমি অফিসের কাজগুলা করি। আমি তো বাড়ি থেকে লোকজন আনছি, ভয় পাওয়ার কোনো কিছু নেই, 7 জন মানুষ স্ট্যান্ডিং। তো আসছি, আসার পরে নিচে আমার বাসা 2 তলা, নিচে দোকানদার আমাকে বলতেছে, ভাই আপনি কোন বাসায় থাকেন? আমি বললাম এই বাসায়। ওই বাসায় তো জিন আছে। কম কি আপনি দেখছেন নাকি জিন আছে? কয় না, আমি কিছু দেখিনি, বাট আমি যখন দোকানে বসা তখন শুনতে পাইলাম জোরে জারে আওয়াজ হচ্ছে। তা আমি বের হয়ে দাঁড়িয়ে গেলে দেখলাম যে জানালাগুলা ধাপ ধাপ অদ্ভুত শব্দ হচ্ছে, দাম করে শব্দ হচ্ছে, কিন্তু কোনো মানুষ নাই। তখন আমি কি করলাম, বাসার মালিক, আশেপাশে বাসার মালিকদের সবাইকে ডাকার পরে সবাই আমরা 25 জন মানুষ লাইন ধরে আপনার এই বাসার ঘটনাগুলো দেখছি। তখন আপনার বাসার মালিক বলতেছে, তাড়াতাড়ি তুমি বাসায় ওই 2 তলায় যাও, এবং কি যা জানালাগুলা খোলা আছে সবগুলা তুমি লক করে দাও, তাহলে সব ভেঙে যাবে। আর সত্য কথা বলতে কি, গ্লাসগুলা খুবই মোটা ছিল, বেলজিয়ামের গ্লাস। যাই হোক, ওরা ভাবছে যে কাজের মেয়ে বা অন্য কাউকে আমরা মারতেছি, সে বাসার থেকে বের হওয়ার জন্য ছটফট করতেছে। এটা কিন্তু আমার সেকেন্ড বাসায়, প্রথম বাসায় তো হয়েছে, এটা পরের বাসা। তারপরে আমি আসলাম, দেখলাম জানালা টানালা ভাঙ্গা। তারপরে আমরা এত ভয় পাই। তারপরের দিন রাতে কিন্তু কোনো ঘটনা নাই রাসেল ভাই। তারপরের দিন দরজা লক করে রাখছে, সিটকেরি লাগাইছে, লক তালা লাগাইছে, দেখি দরজা খোলা, কেউ নাই। তখন আমার ওয়াইফ আবার দোয়া কালাম পড়ছে, সবাই দোয়া কালাম পড়ে আবার দরজা লক করছে, যে এখন দেখি কিভাবে দরজাটা খোলে। কিছুক্ষণ পরে যায় দেখে আবার দরজা খোলা, আবার নক করছে, নক করে সবাই এক রুমে কাছাকাছি দাঁড়িয়ে আছে। তারপরে যায় দেখে লক খোলা, উপরে সিটকেরি খোলা, নিচেরটা একটু আটকে আছে। বিশ্বাস মানে না করলে না হয়। তখন আমি পুরা এক্সাইটেড হয়ে গেলাম। পরের দিন হুজুর আসলো, হুজুর বললো যে শুনেন, আপনার ঘটনা ঘরে না, ঘটনা আপনার মধ্যে। জানি না হুজুর কি দেখছে, কারণ হুজুরদের কথা আমরা যেহেতু মুসলিম ধর্ম বিলংস করি, আমি বিশ্বাস অবশ্যই করব। তখন সে, কারণ আমি কিছুটা হুজুরদের প্রতি বিশ্বাস হারাই নাই, মনে হইতেছিল যে ওনারা ঠিক মতো চিকিৎসাটা করতে পারে নাই, যে এটা কই থেকে আসলো। কেউ বলতেছে এটা চালান করা জিন, কেউ বলতেছে কারোর সাথে আসছে, কিন্তু লাস্টের হুজুরটা আমাকে বলল যে প্রবলেম তো আপনার, এটা জিন, এটা বেদুইন জিন, এটা আপনার উপরে ভর, কিন্তু আপনাকে আসর করে না। আপনার ছায়া যখন ঘরের মধ্যে না থাকে তখনই এটা শুরু হয়। তো হুজুর আমাকে যেদিন প্রথম দিন আমার এখানে পাঁজর ভাঙতেছে, এত ব্যথা, সে আমাকে বসাইলো। বসানোর পরে সে দোয়া কালাম পরে আমাকে ফু পাততেছে, আর আমি চিল্লাইতেছি। একটু তেল লাগাই দিচ্ছে চোখের উপর দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে মরিচার গুঁড়ার মতো এত জ্বলাজ্বলি করতেছে, মানে আমি বাঁচতেছি না, চিল্লাইতেছি, জোরে জোরে চিল্লাইতেছি। এক সময় দেখা গেল বমি হইলো সবুজ কালার, মাথা চান্দি, আমার মাথায় আসলে চুল নাই, সরি,
এই টোটাল কালো হয়ে গেছে। সে এইভাবে 2 দিন ঝাড়া দিছে, মানে আমি অল টাইম কান্নাকাটি করছি, কিন্তু আমি কিছুই দেখিনি নিজে। 2 দিন যাওয়ার পরে ভালো ঝাড়া দিতেছে, ভালো, ঘরে কোনো শব্দ নেই, আমি সুন্দর অফিস করতেছি। কিন্তু লাস্টে এই লাস্ট রবিবারে হয়েছে। হওয়ার পরে হুজুরকে আমি ফোন দিলাম, খুব রাগ করে ফোন দিছি যে আপনি কি হুজুর, আপনি চ্যালেঞ্জ করলেন, আবার হইলো, আমি কি ঢাকা ছেড়ে চলে যাবে? অন্যদিকে আমার ছেলে স্কুলে 20 দিন হয় স্কুলে যায় না। মায়ের ভয়, যদি কোনো গাড়ির ড্রাইভার যদি ড্রাইভার সেজে নিয়ে যায়, আমার যেহেতু চাবি হারাইতেছে, টাকা হারাইতেছে, প্রবলেম স্কুলে যাওয়া স্টপ, স্কুল থেকে ফোন, যাই হোক এনিওয়ে ওটা কাভার করছে অন্যভাবে। তো হুজুর ঝাড়তেছে, যখন আবার হলো হুজুরকে আমি বললাম, হুজুর কি ব্যাপার, আপনারা কি জিজ্ঞাসা করেন, আমি কি কোথায় যাবো, আমি কি বাঁচবো না নাকি? হুজুর বললো আমাকে একটু সময় দেন, আমি আবার দেখি। সে দেখছে, দেখার পরে আমাকে ফোন দিছে, আপনি তাড়াতাড়ি অফিস থেকে আসেন। অফিসে গেলাম, অফিস থেকে বাসায় গেলাম, যাওয়ার পরে সে বলতেছে যে আমার একটু ভুল হয়ে গেছে, এই ভুলের জন্য আমাকে এই মাসুলটা দিতে হয়েছে, আবার আপনার সাথে এই ঘটনা ঘটছে। তো সে সেদিন আবার নতুন করে আমাকে বান দিল, আগে বান দেন, সেদিন বান দিছে, বান দিয়ে আমাকে 1 বোতল পানি খাওয়াইছে, খাওয়ানোর পরে 1 ঘন্টা ঝাড়া দিছে, জাস্ট একটা ঝাড়া, পরের দিন সকালে আরেকটা ঝাড়া। সোমবার ভালো ছিলাম, মঙ্গলবার ভালো ছিলাম, কিন্তু আমার ওয়াইফকে কিছুতেই আমি ঢাকাতে রাখতে পারিনি। আমার বাবা, আমার বোন, আমার সবাই মিলে ওকে নিয়ে চলে গেছে, জানি না, কারণ এই ঘটনা মাঝে মধ্যে 7 দিন 5 দিন বন্ধ থাকে, ওই হিসেবেও 3 দিন হয়তোবা বন্ধ। কিন্তু আবার যদি ঘটনা ঘটে আমি কোথায় যাব? কারণ আমি ঢাকা শহরের 4 ভাগের 1 ভাগ আমি সার্চ করছি শুধু একজন ভালো কবিরাজ, ভালো হুজুর, ভালো আলেম পাওয়ার জন্য। এই পারপাস আমার 50,000 টাকার বেশি খরচ হয়ে গেছে, কিন্তু আমি পারিনি। তো লিসেনারদের কাছে আমার এটাই অনুরোধ, আমরা চাচ্ছি যে আপনার ঘটনা, মানে আপনার সমস্যার সমাধান হোক, এবং আশা করছি হ্যাঁ, কারো যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি সেটা দিবেন, এবং আপনাকে ধন্যবাদ। আর সেই সাথে আপনার জন্য দোয়া করছি যে আপনি যেন আপনার সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসেন। আরেকটু কথা, আমার ঘরে কিন্তু আগুনও লেগে গেছিল একটা রুমে, কিন্তু আমরা ভয়ে আমার বাসার মালিককে বলিনি। মালিক আমাকে বলতেছিল আগুন লাগছে, আপনাদের দেখে তো আমাদের ভাড়াটির সমস্ত সবাই ভয় পাইতেছে, মানে বলার সাহস পাইতেছে না যে আপনি চলে যান। তখন আমি বলছি, আমি খুব কষ্ট পাইছি যে আমি আসলেই চলে যাব। আমি রেগুলার কান্নাকাটি করছি, আমি জানি না আমার কপাল লাইফে কি আছে। আমার এই ঘটনা থেকে পরিত্রাণ না পেলে হয়তোবা আমি ঢাকা থাকতে পারবো না, রিয়েলি, যেটা আমি অলওয়েজ আর কি চিন্তিত আছি। আপনারা দোয়া করেন, সবাই নিশ্চয়ই দোয়া করবে আপনার জন্য, ফ্যামিলির জন্য। রাসেল ভাই থ্যাংক ইউ। তো যাই হোক, আমরাও দোয়া করি যে আপনি আপনার সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসেন এবং পরিত্রাণ পান, এবং আশা করছি যে আপনি খুব দ্রুত আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আচ্ছা, আমি অনেকেই দেখছি আপনারা আসলেই আপনার জন্য দোয়া করছেন এবং বলছেন যে আপনি যেন এই সমস্যা থেকে পরিত্রাণ পান। আমি দেখতে পাচ্ছি ইউসুফ চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি আপনার জন্য দোয়া করবেন সেটাই লিখেছেন। পাপড়ি আমাদেরকে SMS করেছেন ভূতের গলি থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন যে আজকের ভূত ফিল্ম তার কাছে ভালো লাগছে। ফ্লোরা আমাদের SMS করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। সেতু রংপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন রলি, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি র্যালি SMS করেছেন, কালকে এক্সাম তবু ভূত ফিল্ম শুনছেন। পলাশ আমাদের SMS করেছেন মিরপুর 1 থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুভা ইসলাম নিকিতা আমাদের SMS করেছেন। এছাড়াও মানিক আমাদের SMS করেছেন আমাদেরকে আলভি, এবং তিনি বলছেন যে আজকের তিনি বইমেলায় গিয়েছিলেন, এবং বইমেলা থেকে ভূত ফিল্ম বইটি কালেক্ট করেছেন তিনি, এবং তার কাছে বলছেন যে সবগুলো ঘটনাই তার কাছে বেশ অসম লেগেছে। ভূত ফিল্মের বই নিয়ে আসছেন তিনি, অসম একটা বই, তাই বললেন, লিখেছেন, এবং ঘটনাগুলো তিনি শুনেছেন বেশ কিছু, তিনি বলছেন সব ঘটনায় তিনি শুনেছেন এর আগে ভূত ফিল্মে। নওমি এবং
তিনি বলছেন যে আমি এবং আমার মা আমরা ভূত এফএম শুনছি এবং তারা শাহবাগে আছেন এই মুহূর্তে এবং শাহবাগ থেকেই তারা আমাদের সাথে আছেন। রাসেল আমাদের এসএমএস করেছেন, আচ্ছা আমাদের এসএমএস করেছেন রাসেল ভাইয়া আমি নুসরাত, আজকের ভূত এফএমটা অসাম লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আরো একবার আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে রেডিও ফুর্তির ভূত এফএম এ লিসনারদের পাঠানো ভৌতিক অভিজ্ঞতার সংকলন নিয়ে 21 বইমেলায় প্রকাশিত হয়েছে ভৌতিক গল্প সংকলন ভূত এফএম এবং রেডিও ফুর্তিতে প্রচারিত ফুর্তি ব্লকবাস্টার কিং অফ গানা নিয়ে প্রকাশিত হয়েছে 4 রঙা কমিক্স কিং অফ গানা। পাওয়া যাচ্ছে দেশের সব বইয়ের দোকানে আর বইমেলায় বর্ষা দুপুর স্টলে, স্টল নাম্বার 114। আর সে সাথে আরো একবার জানিয়ে দিচ্ছি যে আজকে যদি আনফর্চুনেটলি কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারেই কোনো কারণে আপনি আবারও এয়ারটেলের মাধ্যমে আপনি আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটি পুনরায় শুনতে চান সেটি আপনি সেখান থেকে শুনতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending SMS. Just type city space 92125 and send it to 3123 bass HUT আপনার হয়ে যাবে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরপরই আমরা আবারও ফিরে আসব ঘটনায় এবং তখন আমাদের একটা আমি বলি যে অনেকেই পারেন না স্টুডিওতে সরাসরি এসে ঘটনা শোনাতে। তাদের মধ্যে একজনের ঘটনা যিনি একটা অডিও ক্লিপ আমাদের পাঠিয়েছেন, সেরকম একটা অডিও ক্লিপ আমরা প্লে করব। আমাদের সঙ্গে থাকুন। ছোট একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা চলে যাব সেই ঘটনাটিতে। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ বর্মি ডিগ্রি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল 1974 সালে। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো আমার বয়স তখন 9-10 বছর হবে। আমাদের বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশন। এটি গফরগাঁও উপজেলার একটি স্টেশন, রেলওয়ে স্টেশন। তো তখন জনসংখ্যা এত বেশি ছিল না। এই স্টেশনটি খুব জনশূন্য হয়ে পড়তো। মোটামুটি বিকেলের দিকে লোকজন তেমন থাকতো না, হন্টেড হয়ে যেত। তা আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা ছেলে, নাম ছিল মনির, সে এই মশাখালী স্টেশন থেকে 0.5 কিলোমিটার দক্ষিণে সুইসাইড করেছিল। তার নিজের মা ছিল না, সৎ মা এর জ্বালা সহ্য করতে না পেরে মনির নামে সেই ছেলেটি আত্মহত্যা করেছিল। আমি ছোটবেলায় থেকে মৃত্যু, লাশ এগুলিকে খুব ভয় পেতাম। মনির যখন মারা যায় তখন তার লাশ আমি দেখতে যাইনি, ভয়ে। এর প্রায় 1 বছর পর মশাখালী স্টেশনে আমি এবং আমার আরো 2 জন চাচাতো ভাই, একজনের নাম হলো সিদ্দিক, আরেকজনের নাম হলো এমদাদ, আমরা 3 জন মশাখালী স্টেশনে যাই। কি যেন কিছু কেনার জন্য আমরা গিয়েছিলাম সেখানে। তখন আসরের নামাজের পর তো আমরা সেই জিনিসগুলি ক্রয় করি। ক্রয় করার পর আমরা যখন মশাখালী স্টেশনে যাচ্ছিলাম তখনই শুনতে পেয়েছিলাম যে একটা লোক ট্রেনে কাটা পড়েছে এবং সেটা মশাখালী স্টেশনের থেকে দক্ষিণ দিকে। মনির যেখানে আত্মহত্যা করেছিল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে, সেখানে এই ঘটনাটা। তো আমাদের একটু কৌতূহল জাগলো যে চলো দেখে আসি। তখন আমরা 3 জন হাঁটতে হাঁটতে সেখানে যাই। গিয়ে দেখি যে যে লোকটা ট্রেনে কাটা পড়েছে তার ঠিক ঘাড় থেকে তার মাথাটা আলাদা এবং এই মাথাটাকে রেলের দিকে ফিরিয়ে একটু নিচু জায়গায় রাখা হয়েছে যাতে তার মুখমণ্ডলটা মানুষ দেখতে পায় এবং যদি কেউ চেনে তাহলে যেন তাকে শনাক্ত করতে পারে। আর ওই লোকটার বডিটা উপর হয়ে পড়েছিল একটু দূরে। তো এই অবস্থায় আমরা সন্ধ্যা হয়ে যায় এমন সময় আমরা দেখে আসি। কিন্তু এই যে দৃশ্য, এই দৃশ্য আমরা যখন বাড়িতে ফিরছিলাম তখন এই দৃশ্য চোখের মধ্যে প্রায় বেশি উঠতো। তো আস্তে আস্তে বাড়িতে যখন আসলাম তখন মা বাবা
এবং সবাই বলল যে তোরা লাশ দেখে এসেছিস, গোসল করে নেই। তখন আমরা গোসল করলাম কিন্তু সে রাতে আর আমি ঘুমাতে পারিনি। স্বপ্নের ভিতরে প্রায় বা ওই ছবিটা ভেসে উঠতো। তো যাই হোক, তখন থেকেই প্রায়ই সন্ধ্যার সময় এরকম খুব ভয় পেতাম। তখন একদিন আমাদের পার্শ্ববর্তী কান্দিপাড়া বাজার, সেখান থেকে আসার সময় একটা খুব জঙ্গল এলাকা আছে, সেটা পার হয়ে আসতে হয়। আমি যখন হেঁটে আসছিলাম তখন সেই নির্জন জায়গাটাতে যখন আসি, তখন আমার মনের ভিতরে সেই খণ্ডিত মস্তক এবং সেই লোকটার বডি উপর হয়ে পড়ে থাকা সেগুলি আমার মনে পড়তে থাকে, আর আমার মধ্যে খুব ভয় জাগতে থাকে। এবং আমি যখন সেই ঘন জঙ্গলের ভিতর দিয়ে আসি, তখন হঠাৎ করে আমার চোখের সামনে সেই খণ্ডিত মস্তক ভেসে ওঠে এবং আমি খুবই ভয় পেয়ে যাই। আমার মনে হলো যে সেই খণ্ডিত মস্তক ঝোপের ভিতর থেকে আমাকে উঁকি দিয়ে দেখছে এবং অনেক যে কোনো শব্দই যেন আমার পিছে তাড়া করে। তখন আমি দ্রুত সেইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি এবং ভয়কে তাড়ানোর জন্য আমার মনে আছে আমি গান করতে শুরু করি, জোরে জোরে গান করি ভয়কে তাড়ানোর জন্য। তবে আমার মনে হলো যে এটা যে কোনো আত্মা যেটা আমার মনের মধ্যে সবসময় উঁকি ঝুঁকি মারে এবং সেই জঙ্গলের ভিতর থেকে আমাকে চোখে দিয়ে দেখে। আমি স্পষ্ট সেই খণ্ডিত মস্তক দেখতে পেয়েছিলাম। তারপর দ্রুত আমি যখন বাড়ি ফিরে আসি, পরদিন আমার রাতেই শরীর গরম হয়ে যায়, জ্বর আসে। 3-4 দিন আমি সেই জ্বরে ভুগেছিলাম। এই ছিল আমার সেই ঘটনা। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে দেখতে পাচ্ছি আপনাদের অনেকের SMS এবং অনেকেই আগের ঘটনাটির জন্য অনেকেই আপনারা দেখছি দোয়া করছেন, অনেকেই চাচ্ছেন যে এই ঘটনা থেকে যাতে মুক্তি পান। আমাকে রাইজা SMS করেছেন, ভূত এফএম অনেক ইন্টারেস্টিং এবং এক্সাইটিং লাগছে, অসম শো। তিনি লিখেছেন, আতিক লিখেছেন, রাসেল ভাই তিনি বলেছেন যে তার একজন পরিচিত একজন কবিরাজ আছেন, সেটা তিনি বলেছেন। জিসান আমাদেরকে রামপুরা ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে মিশর আরিফিন, এবং তিনি বলছেন যে ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আবু হুরায়রা আমাদেরকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও হাসান এবং SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন সাজ্জাদ, SMS করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে। নিপো আমাদের SMS করেছেন মিরপুর 2 থেকে। কবির আমাদেরকে জিনজিরা থেকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে রূপন্তী সিং থেকে। SMS করেছেন আমাদেরকে তৌসিফ, SMS করেছেন আমাদেরকে বাঁধন সাইফ রেজওয়ান গাইবান্ধা থেকে, না গেন্ডারিয়া থেকে। এছাড়াও আমাদেরকে পাবেল SMS করেছেন এবং SMS তিনি বরিশাল থেকে SMSটি পাঠিয়েছেন। SMS করেছেন আমাদেরকে ফাহাদ, SMS করেছেন আমাদেরকে রনি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন তুর্য গুলশান 2 থেকে, এবং আমাদেরকে SMS করেছেন অপু কর্মকার, আমাদেরকে SMS করেছেন রুমন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মাহি বরিশাল থেকে, আমাদেরকে SMS করেছেন টমটম ভূত। এছাড়া আমাদেরকে স্বাধীন SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এছাড়াও আসিফ নেওয়াজ ফ্রম রাজশাহী, এবং আমাদেরকে SMS করেছেন সজীব, এবং আমাদেরকে SMS করেছেন পিয়াস ধানমন্ডি 4 থেকে। এছাড়াও আমাদেরকে আমিন SMS করেছেন আমাদেরকে কটা, এবং SMS করেছেন আমাদেরকে নিহাদ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আবারও আরিফিন ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে আমার বন্ধু রাশেদ, তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ইউনিভার্সিটিতে সে যখন 3rd ইয়ারে ছিল তখন ওই সময়কার একটি ঘটনা। তো তখন তার ইয়ার ফাইনাল চলছিল, সেমিস্টার ফাইনাল চলছিল। ওই সময় একদিন রাতের বেলা, পরীক্ষা চলাকালীন রাতের বেলা সে তার রুমে পড়তে হয়তো ওয়াকম্যানে গান শুনছিল। গান শুনতে সে তার ব্যালকনিতে আসে। তো এখানে একটু বলে রাখি, তাদের বাসায় কিছুদিন আগে থেকে তারা লক্ষ্য করে তাদের বাসায় সে থাকে, তার মা থাকেন, মা খুব অসুস্থ ছিলেন, এবং একটা
14-15 বছরের একটা কাজের মেয়ে ছিল। তো এই তিনজনই রাত্রেবেলা থাকতো। তো ওর মা খুব অসুস্থ ছিল, ওনার কার্ডিয়াক কিছু সমস্যা ছিল। তো রাতের বেলা সে যখন পড়তে পড়তে বারান্দায় আসে, আচ্ছা এখানে আরেকটা ঘটনা বলে রাখি যে কিছুদিন আগে থেকে ওরা খেয়াল করে যে সেই কাজের মেয়েটা কিছু অন্যরকম কিছু তার মধ্যে কিছু কাজ মানে সে করতে থাকে। যেমন সে গরম পানি, চুলায় যখন গরম পানি বয়েল হতে থাকে ওই অবস্থায় সে পানি নিয়ে ওখান থেকে খেয়ে ফেলে। তারপর আগুন সে হাত দিয়ে নেভায়, চুলার আগুন সে হাত দিয়ে নেভায়, হাত দিয়ে বন্ধ করে, এইরকম কিছু ঘটনা। তো ও যখন বড়দের সাথে এটা নিয়ে আলোচনা করে, ওর মামা টামা ওদের সাথে, ওনারা বলেন যে অ্যাডোলেসেন্সের সময় কিছু কেমিক্যাল চেঞ্জের কারণে মানুষের মধ্যে এরকম অনেক চেঞ্জ আসে। তখন মানুষ অনেকটা শো অফ করার চেষ্টা করে এবং ডিউ টু দ্যাট এটা হয় এই বয়সে। আর মেয়েদের মধ্যে এটা খুব বেশি হয়। তো এইভাবে জিনিসগুলাকে ও ইয়ে করে রাখে। যেদিন রাতের ঘটনা এটা, সেদিন রাত ও আমাকে যেটা বলে, ও পড়তে পড়তে ব্যালকনিতে চলে আসে। ব্যালকনিতে এসে ও পড়ছিল। তো হঠাৎ ব্যালকনি দিয়ে খেয়াল করে যে ওর পাশে ব্যালকনি থেকে কিছুটা দূরে সানশেডের উপরে ওদের কাজের মেয়েটা দাঁড়ানো, বিল্ডিং এর বাইরে। এটা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টরে ওদের বাসা ছিল। 6 তলা বাসা, ওরা থাকতো 5 তলায়। তো ঠিক 5 তলা 4 তলার সানশেডের উপর ওর কাজের মেয়েটাকে ও দাঁড়ায় থাকতে দেখে। তো হঠাৎ একটু অবাক হয়ে যায়, ও খেয়াল করে ওইদিকে দেখার চেষ্টা করে। তো ও কিছু বুঝতে না পেরে ও তাড়াতাড়ি নেমে, লিফট দিয়ে নেমে ও নিচে চলে যায়। ও গেটের বাইরে গিয়ে দেখার চেষ্টা করে যে মেয়েটা কি করছে। ও দেখে যে সে সানশেড থেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করছে এবং তখন ও খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। এবং যখন মেয়েটা নিচে নেমে আসে, দোতলা নিচতলার কাছাকাছি চলে আসে, তখন সে চিৎকার করে ডাকতে থাকে। মেয়েটার নাম ছিল রিনা। তো সে চিৎকার করে বলতে থাকে, রিনা তুই কি করছিস এখানে, কি করছিস তুই, এভাবে কিভাবে নেমে আসলি, পাইপ দিয়ে বেয়ে কিভাবে নেমে আসলি? তো রিনা ওকে জাস্ট দৌড়াতে দৌড়াতে বলে যে জানলা দিয়ে বিড়াল ঢুকেছিল, বিড়াল ওদের কিচেনে কিছু খাওয়া দাওয়া চুরি করেছে। ও বিড়ালটাকে তাড়া করতে করতে কিচেনের জানলা দিয়ে বের হয়ে ও পাইপ দিয়ে নেমে নিচে আসছে বিড়ালটাকে তাড়া করতে করতে। ও ছুটে যায় রিনার পেছন পেছন। রিনা গেট দিয়ে ঢুকে যায় বাড়ির ভিতরে। ও ভিতরে ঢুকে ও রিনাকে আর দেখে না। তো ও কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে, দারোয়ান ঘুমিয়েছিল, ও গিয়ে লিফটের সামনে দাঁড়ায়, লিফটে প্রেস করে। লিফট নামতে নামতে ও দেখে রিনা সিঁড়ি দিয়ে আবার নেমে আসছে এবং রিনার মুখে বিড়ালের পশম, কিছুটা রক্ত, খুবলানো আঁচড়, হাতে পশম। ওর খুব ভয় লাগে রিনার চেহারাটা দেখে। ও লিফটে ওঠে, দেখে রিনা পিছন পিছন ওর সাথে লিফটে ওঠে। ও শুধু কোনো মতে নিজেকে সামলে নিয়ে রিনাকে জিজ্ঞেস করে যে রিনা কি হলো, তুই কই গিয়েছিলি? রিনা খুব ভাবলেশহীন ভাবে ওকে বলে যে রাশেদ ভাই, বিড়ালটাকে ঘাড় মুটকে খেয়ে ফেলে দিয়ে আসলাম। ও কথা বাড়ায় না, ওর কাছে একটু অ্যাবনর্মাল লাগতে থাকে। ও উপরে চলে আসে, রিনা ওর পিছন পিছন বাড়িতে ঢুকে। ও বাড়ির দরজা বন্ধ করে ও জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে, এখন এত রাত, ওর মাকে যদি উঠায় ওই সব কাহিনী বলতে যায়, উনি হয়তো ওই অবস্থাতেই হার্ট অ্যাটাক করবে। তো ও জাস্ট অপেক্ষা করতে থাকে যে রাত ভোর হোক, আমি জিনিসটাকে পরে ধীরে সুস্থে দেখবো। ও রুমে চলে আসে। কিছুক্ষণ পরে ওর হঠাৎ কি খেয়াল হয়, ওর মনে হয় যে আমি মাকে একটু দেখে আসি মার রুম থেকে। ও ঘর থেকে বের হয়, যাবার পথে ওদের ডাইনিং রুম, সাথে কিচেন। ও কিচেনে দেখে কিচেন থেকে খচখচ খচখচ করে একটা আওয়াজ আসছে। ও কিচেনের কাছে যায়, লাইট জ্বালায়। ও দেখে ময়লার যে বালতিটা রাখা কিচেনে, ওই বালতির মধ্যে মুখ ডুবায় মেয়েটা কি যেন খাচ্ছে। ও লাইট জ্বালানোর সাথে সাথে মেয়েটা ওর দিকে তাকায়। ও জিজ্ঞেস করে, রিনা তুই ঘুমাসনি? রিনা বলে, এটা কি ঘুমানোর সময় ভাইয়া? ও তার ল্যাঙ্গুয়েজে এভাবে রিপ্লাই করে। দেন ও আর কথা বাড়ায় না, ও জাস্ট হেঁটে ঘুরে আস্তে করে মার রুমে যায়, লাইট জ্বালায়, দেখে রিনা মার মাথার কাছে বসা, মার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনও রিনার মুখে পশম লাগা, রক্তের আঁচড়, এবং সে ওই হাত দিয়ে তার মায়ের মাথায় হাত বুলাচ্ছে। ও তখন একটু ডিস্টার্ব ফিল করতে থাকে এবং মনে হয় যে না, এই ঘটনাটা আর বাড়তে দেওয়া ঠিক না, এখনই আমার বড় কাউকে জানানো উচিত। ও সাথে সাথে চিন্তা করে, আমি ওর সাথে কোনো কথা বলবো না, আমি রুমে যাব, মোবাইল দিয়ে আমার মামাকে ফোন দিব। ওর রুমে আসে, মোটামুটি ছুটতে ছুটতে রুমে আসে, দরজা খুলে ওর নিজের রুমে ঢুকে দেখে রিনা বসে বসে ওর মোবাইল নিয়ে টিপছে। ও তখন পরিষ্কার বুঝে যায় যে এটা মানে নর্মাল কোনো ঘটনার মধ্যে পড়ছে না। আর ও রিনাকে বলে, রিনা মোবাইলটা দে। রিনা ওকে রিপ্লাই করে, কেন ভাইয়া, মামাকে এত রাতে ফোন দিলে মামাকে এত রাতে আসতে পারবে?
এই জাতীয় রিপ্লাই করে। তো আপনি সকালবেলা জানান না আমাকে, এত রাতে জানানোর দরকার নেই। বলে ঠিক আছে, তুই মোবাইলটা রেখে চলে যা, আমি কাউকে জানাবো না, তুই ঘুমিয়ে যা, আমাকেও ঘুমাতে দে। তো রিনা তখন আস্তে করে বের হয়ে চলে যায়। ওর হঠাৎ খেয়াল হয়, ও দেখে রিনা মোবাইলটা নিয়ে চলে গেছে। তো ওর মনে হয় যে এইভাবে ও আসলে রাত পার করতে পারবে না, ওর প্রচন্ড অসুস্থ লাগতে থাকে, শরীর কাঁপতে থাকে। ও রুম থেকে বের হয়ে আসে, ওদের লিভিং রুমে ওদের ল্যান্ডফোন রাখা ছিল, ও ল্যান্ডফোনের কাছাকাছি আসে। ল্যান্ডফোনের কাছে এসে ও ল্যান্ডফোনটা যখন আলগি দেয়, কানে নেয়, সাথে সাথে রিনা একটা অন্ধকার কোণা থেকে লিভিং রুম থেকে বলে ওঠে, ভাইয়া ল্যান্ডফোনের তার কাটা, আপনি ফোন দিতে পারবেন না। ও ল্যান্ডফোনটা হাতে নিয়ে দেখে ল্যান্ডফোনের তারটা কাটা সত্যি সত্যি, যেটা আজকে বিকালে পর্যন্ত, মানে সেই দিন বিকালে পর্যন্ত সে কথা বলেছে ল্যান্ডফোনে। ও বুঝতে পারে যে ও খুব ভালোভাবে ট্র্যাপড। প্রচন্ড ভয়ে ওর চোখে পানি চলে আসে। ও আস্তে করে লিভিং রুমে রিনার সামনে এসে বসে। অন্ধকার একটা কোণায় রিনা বসা ছিল। ও চোখে পানি নিয়ে জিজ্ঞেস করে, রিনা তুই কি চাস? আমার মা খুব অসুস্থ, তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর, আমার মার আমি ছাড়া আর কেউ নাই। তুই যদি এরকম করিস, আমার মা যদি জানতে পারে, তিনি হয়তো বাঁচবেন না, আর আমার মা যদি না থাকে এই দুনিয়াতে আমার কিছু করার নেই। তো সে এরকম ইমোশনালি রিনাকে এই কথাগুলা বলে। তো তখন সে দেখে রিনা তাকে রিপ্লাই করে, ভাইয়া আমি আপনাদের কোনো ক্ষতি করব না, বিশ্বাস করেন, আমাকে শুধু 2টা বছর সময় আপনাদের সাথে থাকতে দেন, আমি এই 2টা বছর আপনাদের কাজ করব, কোনো ক্ষতি করব না, আপনাদের সাথে থাকবো এবং আপনাদের দেখে শুনে রাখবো। ও বলে, রিনা আমার পক্ষে তোকে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা তোকে রাখতে পারবো না, এটাই হচ্ছে সত্যি কথা। কারণ তোকে যদি আমি রাখি, আমি পড়ালেখা আমার হবে না, আর আমার মা আরো অসুস্থ হয়ে পড়বে। সত্যি এটা বোঝার চেষ্টা করে। এটা বলে সে কেঁদে দেয়। অত বড় একটা ছেলে রীতিমতো হাঁটু গেড়ে বসে তখন কাঁদতে থাকে। তো যাই হোক, রিনার তখন খুব মায়া হয় এবং সে তাকে রিপ্লাই করে যে, ভাইয়া আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, কাল ভোর হলেই আমি চলে যাব, আপনি নিশ্চিন্তে আপনার রুমে চলে যান, কাল ভোরে আমি চলে যাব। তো এটা শুনে সে একটু আশ্বস্ত হয়। সে তার মাকে একবার দেখে ওখানে রিনা বসা, তার মায়ের কপালের কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে মায়ের কপালে। সে আশ্বস্ত হয়ে চলে আসে রুমে। গুটি সুটি মেরে কোন রকমে পড়ে থাকে জাস্ট বিছানায়। একটা সময় যখন তার ঘুম ভাঙে সকালবেলা, প্রচন্ড চিৎকার চেঁচামেচি আওয়াজ, সে দেখে তার পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাসার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। সে ছুটে বের হয়ে আসে, মার রুমে যায়। তার প্রথম ধারণা ছিল যে মার কিছু হয়েছে। সে মার রুমে যায়, দেখে মা কাঁদতেছে। সে মাকে জিজ্ঞেস করে, মা কি হয়েছে? তো সে যেটা জানতে পারে যে রিনা ভোরবেলা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে এবং তার লাশ তখনও নিচে রাখা আছে। তো ঘটনাটা শেষ এভাবেই হয় না। এরপরে রিনাকে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হয়। ওই সময় 2003 সালে পেপারে আসে উত্তরায় 6 নম্বর সেক্টরে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে, এটার পুলিশ ইনকোয়ারি হয়, সবকিছু হয়। এবং রিনার গ্রামের বাড়ি অনেক প্রত্যন্ত অঞ্চলে, পঞ্চগড়ের কাছে অনেক প্রত্যন্ত অঞ্চলে, সেখানে যে ঠিকানাটা তাদের কাছে ছিল, কোনোদিন 2 বছর রিনা তাদের সাথে ছিল, কোনোদিন তার গ্রামের বাড়ি থেকে কেউ তার সাথে যোগাযোগ করতে আসেনি। তো আমার বন্ধু রাশেদ, সে তার দায়িত্ব বোধ থেকেই ওই ঠিকানায়, তার গ্রামের বাড়ির ঠিকানায় তার বাবা মাকে একটা চিঠি লেখে। চিঠির মধ্যে ঘটনা যতটা সম্ভব আড়াল করে সে খুব সুন্দরভাবে পুরো ঘটনাটা লিখে একটা চিঠি পাঠিয়ে দেয়। এরপরে সেই চিঠিরও কোনো রিপ্লাই আসে না। তখন তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে। 2 মাস কেটে যায়। 2 মাস পরে সে ডিসিশন নেয় যে সে গ্রামের বাড়িতে যাবে, রিনার বাবা মার সাথে দেখা করবে, এবং যথারীতি সে ছুটে যায় গ্রামের বাড়িতে। সে অনেক কষ্ট করে পঞ্চগড়ের একেবারে অজপাড়া গায়ে সে খুঁজে বের করে তার বাবার সাথে দেখা করে, তাদের বাড়িতে যায়, তার বাবার সাথে দেখা করে, বসে কথা বলে, উঠানে বসে তার বাবাকে ঘটনা যতটুক সম্ভব সে বলে। বলার পরে রিনার বাবা তাকে বলে যে, সাহেব আপনারা অনেক পয়সাওয়ালা মানুষ, আপনারা ভালো ডাক্তার দেখান, আর এই বয়সে নেশা টেশা করা ছেড়ে দেন। তো হঠাৎ সে একটু হতভম্ব হয়ে যায় তার কথা শুনে। বলছে, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলেন, আমি সত্যি আপনার মেয়েকে আজিমপুর কবরস্থানে দাফন করে আসছি আমার নিজের হাতে। তখন বলছে, আপনি দাফন করে আসছেন? 2 মাস আগে আমার মেয়ে আমার কাছে চলে আসছে, সে আপনাদের কাছে থাকবে না। বলছে, আপনার মেয়ে এখন কোথায়? বলছে, আমার মেয়ে আমার রান্নাঘরেই আছে, আপনি যান, ঘরের ভিতরে যান, গিয়ে দেখে আসেন। সে ভিতরে যায়, ভিতরে গিয়ে দেখে মাটির ঘর, মাটির ঘরে মাটির চুলার কাছে রিনা বসে বসে রান্নার কিছু একটা করছিল।
সে রিনার সাথে কথা বলার চেষ্টা করে, রিনা তার সাথে কোনো কথা বলে না, প্রচন্ড রাগ এবং অভিমান নিয়ে অন্যদিকে ঘুরে থাকে। সে অনেক বোঝানোর চেষ্টা করে, রিনা কি হয়েছিল আমাকে একটু বল। রিনা তাকে অ্যাজ ইফ চিনতেই পারে না, এমন একটা আচরণ করে। সে ফিরে আসার সময় রিনার বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি চিন্তা করছেন, তাহলে আমি চলে যাচ্ছি, আপনি কি চিন্তা করছেন। সে রিনার বাবা শুধু এতটুকুই বলে, ওর বিয়ে ঠিক করে রেখেছি, খুব বয়স্ক একটা লোক, পয়সাওয়ালা লোক, তার কাছে আমরা বিয়ে দিয়ে দিব। এবং দেন সে এই ঘটনা শুনে চলে আসে। ঘটনার ঠিক 2 বছর পরে সে একটা চিঠি পায়, যে চিঠির মধ্যে রিনা তাকে চিঠি লিখে যে ভাইয়া আজ ভোরে আমার স্বামী মারা গেছেন, আমার বৃদ্ধ স্বামী মারা গেছেন, ঠিক এই 2টা বছর সময় আমি আপনার কাছে চেয়েছিলাম আপনাদের কাছে থাকার জন্য, আপনারা আমাকে থাকতে দেননি। ঘটনাটা এখানেই শেষ হয় রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে আসলে সময় একেবারে আজকে শেষ হয়ে গেছে। আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা ছিল, সেগুলো আশা করছি আমরা আগামী সপ্তাহে আবারও চেষ্টা করব আপনাদের সবাইকে শোনাতে। আমরা আবারও যাবার আগে জানিয়ে দিই যে আমাদেরকে যেভাবে SMS করতে হবে সেই নিয়মটি আপনারা জানেন, কিন্তু সেই SMS এখন আর দরকার নেই। তবে কারা কারা SMS করেছেন সেটা আমি পড়ে ফেলতে পারি। সেটা হচ্ছে রুহুল আমাকে SMS করেছেন, SMS করেছেন আমাকে রাজু, আমিনুল SMS করেছেন, SMS করেছেন নোলক, SMS করেছেন আমাদেরকে জিক্রুল, SMS করেছেন আমাদেরকে অনিম, SMS করেছেন মোহন দাস, SMS করেছেন মিজান উদ্দিন, শফিক আমাদের SMS করেছেন, SMS করেছেন কবির, এছাড়া আমাদেরকে SMS করেছেন ফুর্তি মাহমুদ, আমাদেরকে SMS করেছেন ফুর্তি মাহমুদ চৌধুরী শ্যামলী থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আফসানা রাজশাহী থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাজ, SMS করেছেন আমাদেরকে তিথি, SMS করেছেন আমাদেরকে নাসরিন চিটাগং থেকে, নিহাদ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রিফাত, SMS করেছেন মহিন টঙ্গী থেকে, আমাদেরকে তৌহিদ SMS করেছেন, SMS করেছেন জিহাদ, SMS করেছেন আমাদেরকে মিজান উদ্দিন, এছাড়া আমাদেরকে SMS করেছেন শফিক, কবির সহ আরো অনেকে। আমরা জানিয়ে দিই যাওয়ার আগে যে আমাদেরকে কিভাবে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি আবারও জানিয়ে দিচ্ছি ইমেল স্পেলিংটি BHWTFM@radioforti.fm। এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আগামী সপ্তাহে ঠিক রাত 11:59 আবারও হাজির হয়ে যাব। এবং সেই সাথে আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে, এবং বিজ্ঞাপন বিরতির পরপরই থাকবে একটা ছোট্ট ফাইল, যেখানে রেকর্ডের একটা ফাইল, যেটা একটা অডিও ক্লিপ, যেটা আমাদের লিসনার একজন পাঠিয়েছেন। সো সেটা আপনারা অবশ্যই শুনবেন আশা করছি। আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই, এবং আমি এবং মাসুম আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা। হ্যালো লিসেনার্স, আমি সনেট নওগাঁ থেকে বলছি। আমি আজকে আমার লাইফে ঘটে যাওয়া একটি এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটা শুরু হয় আমি নভেম্বরের মাঝামাঝি সময়ে। সেই সময় আমি ইন্ডিয়া গিয়েছিলাম। আমি ইন্ডিয়াতে ঢুকি যখন, তখন বিকেল হয়ে যায়। বালুরঘাটে আমরা নাইট হল্ট করি একটা হোটেলে, এবং পরদিন সকালে আমাদের ট্রেন ছিল। তো আমি রাতে যখন খাবার দাবার সেরে আমি আর আব্বু রুমে ঢুকে যাই, তখন আমার হঠাৎ করে টয়লেটে যাওয়ার ইচ্ছে হয়। তো আমি ওয়াশরুমে যাই, এরকম সময়ে কেমন আমার একটা ফিল হলো যে আমার মানে টয়লেটে আমি ছাড়াও কেউ আছে এরকম। তো আমি কাপড় চোপড় সব ঠিক করে নিয়ে জাস্ট উঠেছি, উঠে জাস্ট টার্ন করেছি, হঠাৎ আমি একটা মানুষ দেখতে পাই। মানুষই একটা মধ্যবয়সী ছেলে, মাথা দিয়ে রক্ত পড়ছে, লাল লাল চোখে আমার দিকে তাকিয়ে আছে, ক্ষত বিক্ষত হয়ে আছে তার শরীর, এবং তার কাপড় চোপড় সব ছেঁড়া, মনে হচ্ছে যে প্রচুর মারামারি করেছে অথবা কিছু করেছে। কিন্তু লোকটা অসম্ভব সাদা ছিল, যদিও বাঙালি টাইপেরই ছিল, কিন্তু মানে কতটা ভয়ঙ্কর আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি সজোরে চিৎকার দিই, এবং আমার চিৎকারে আব্বু চলে আসে, এবং আমি সঙ্গে সঙ্গে বের হয়ে আব্বুকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকি। আমি কিছুই বলতে পারি না। পরে আব্বু আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ভাবলাম যে হয়তো হ্যালোসিনেশন হবে বা কিছু হবে। অনেকে ট্রান্সপ্লান্ট টাইপের কিছু দেখতে পাই, যে এপার থেকে ওপার দেখা যায়। আমি কিন্তু এরকম কিছু দেখিনি, আমি ডাইরেক্ট একটা মানুষ দেখেছিলাম। যাই হোক, আমি জিনিসটা মনে করলাম যে আমার হ্যালোসিনেশন, আমার এরকম করে ভাবা ঠিক নয়। তো পরদিন আমি সকালে ট্রেনে করে কলকাতা গেলাম। কলকাতা থেকে আমাকে চেন্নাই যেতে হতো। তো চেন্নাই আমাদের 3টাই ট্রেন ছিল কলকাতা থেকে। তো উঠেছি, সারাদিন ঠিক আছে, রাতে খাবার দাবার পরে ট্রেনে ঘুমিয়ে গেছি। ইন্ডিয়া ট্রেন 1 তলা 2 তলা 3 তলা এরকম করে 3টা সিট থাকে। তো আমি সবার উপরের তলায় ছিলাম। তো হবে হয়তো রাত 2টা 2:30, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং আমার আবার সেই টয়লেটে যেতে ইচ্ছে করে। তো আমি কেমন
কেমন একটা নিঃশ্বাসের সাউন্ড পাচ্ছিলাম আমার সাইড থেকে। আমি ওইদিকে হয়েছিলাম, জাস্ট টার্ন করেছি, দেখি যে একটা মানুষ যাকে আমি ওই টয়লেটে এর আগেও দেখেছি, সে মানে কি বলবো, হাওয়াতে শুয়ে আছে। মানে যেহেতু আমি 3 তলায় ছিলাম, ওখানে কিন্তু মাঝখানে এই পারে ওই পারে মাঝখানে জায়গাটা পুরো ফাঁকা, সেখানে জাস্ট শুয়ে আছে এন্ড আমার দিকে তাকিয়ে আছে। সেই রক্ত মাখা মুখ, মাথা ফাটা, একদম সাদাটে টাইপের মানুষ। আমি যে কি পরিমাণ রাতে ভয় পেয়েছিলাম, তখন লাইট টাইট সব অফ, জাস্ট বাইরের রোডের থেকে লাইট গুলো আসছিল। মানে কতটা পরিমাণের ভয় পেয়েছিলাম আমি আসলে বোঝাতে পারবো না। আমার হাত পা সব অবশ হয়ে আসছিল, আমি চিৎকার দিতে চাইছিলাম কিন্তু পারছিলাম না। হঠাৎ খুব সাহস করে চিৎকারটা দিয়েই ফেলি, একদম চোখ বন্ধ করে ফেলি। চিৎকার শুনে কেবিনের সাইডে যারা ছিল সবাই উঠে যায় এবং সবাই বলতে থাকে কি হয়েছে কি হয়েছে, আব্বু বলে, কিন্তু আমি তখনও কিছু বলি না। আব্বু বুঝতে পারে যে আমার কোনো সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু আসলে তা না। আব্বুর সঙ্গে আমি টয়লেটে যাই, টয়লেটে কিছু হয় না, জাস্ট আমি টয়লেটে যখনই যাই, ইন্ডিয়াতে যতদিনই ছিলাম টয়লেটে আমি যখনই যাই তখনই মনে হয় যে আমার টয়লেটে আমি ছাড়া কারো অস্তিত্ব আছে, মানে কারো প্রেজেন্টেশন আমি ওখানে ফিল করি। তো যাই হোক, আমি ওখান থেকে চলে আসি এবং চেন্নাই চলে যাই। কিন্তু আমার ভেতরে যে ভয়টা ঢুকে গিয়েছিল, এটা আসলে মানে ভয়ঙ্কর একটা রূপ নিয়েছিল। আমি চেন্নাই যাই ট্রিটমেন্টের জন্য, তো আমি হসপিটালে বসে আছি, আবার সে আমার টয়লেটে যেতে ইচ্ছে করলো। তো আমি প্রস্রাব করার জন্য টয়লেটে গেলাম। তো টয়লেটটা অনেকটাই ভেতরে ছিল, একদম ওই জায়গায় মানুষজন কিছু ছিল না, পুরোটা এসি ছিল এবং অনেক বড় টয়লেট ছিল। তো টয়লেটে বিভিন্ন জায়গা আছে, তো আমি ওখানে টয়লেট করছিলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, মানে জাস্ট ফিল করছি, টার্ন অ্যান্ড দেখি ততক্ষণ পর্যন্ত মানে আমার সাইকোলজিক্যালি যে কিরকম আমি মানে ভয় পাচ্ছিলাম আমি আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু তখন জানি কেন আমার সাহস আসলো, আমি জিজ্ঞেসই করে ফেললাম, তুমি কন হো, ক্যা চাহতে হো? তো জাস্ট কিছু বলছে না, আমার দিকে তাকিয়ে আছে, মানে না আমার দিকে আসছে না কিছু হচ্ছে। আমি জাস্ট দৌড় দিয়ে হাঁপাতে হাঁপাতে গিয়ে আব্বুকে হসপিটালে বসি, পুরো ঘটনা খুলে বলি, শেয়ার করি। তো আব্বু তারপর থেকে আর আমার সঙ্গ ছাড়েনি, আমি আর কয়দিন কিছু দেখিনি। তো আমি যেদিন আসছি ট্রেনে, আমি আবার সেই রাতের বেলা আমার প্রস্তাব লাগে, আমি টয়লেটে যাই। ওখানেও ঠিক একই ঘটনা ঘটছে, যে আমি জাস্ট টয়লেটের মিররে তাকাই এবং মিররে আমি সেই লোকটাকে দেখতে পাই, টার্ন করি বাট দেখতে পাই না। যাই হোক, আমার একটু সাহস এসেছে, আমি চলে আসি এবং শুরু করি। তো ওই দিন রাতে এসে আবার বালুঘাট থামলো ট্রেন, ওখানে আমাদেরকে আবার নাইট হল করতে হবে। সেই একই হোটেল এবং একই রুম আমাদের আবার ভাগে ঢুকলো। একই রুমে 2টা বেড ছিল, এক বেডে আব্বু শুয়েছিল, এক বেডে আমি শুয়েছিলাম। তো আমি আবার রাত কয়টা হবে আমি বলতে পারবো না, হঠাৎ করে আমার ঘুম ভেঙে আমি যেটা দেখলাম সেটা মানে আশ্চর্য, এবং মানে যেটা আমি নিজেও এখন পর্যন্ত বিশ্বাস করতে পারি না যে এটা সম্ভব কিভাবে। আমি বেড থেকে প্রায় 1 ফিট উপরে, অবিশ্বাস্য হলেও সত্য। মানে আমি মানে কি পরিমাণে ভয় পাচ্ছিলাম আমি আসলে কি বলবো আপনাদেরকে। আমি বেড থেকে না হলো 1 ফিট উপরে, অ্যান্ড সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে চিৎকার এবং ধাক করে নিচে পড়ে যায় এবং আমার মাথা ব্যথা পায়। আব্বু উঠে যায় এবং সান্ত্বনা দেয়, এবং তারপর দিন আমরা বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পর থেকে আসলে আমার সঙ্গে এরকম কিছু হয়নি। তবে ব্যাপার হচ্ছে যে অনেকের সঙ্গে অনেক হরর জিনিস ঘটে, অনেক প্যারানর্মাল জিনিস ঘটে, যেগুলোর এক্সপ্লেনেশন পাই, বাট আমি তো চলেই আসলাম কিন্তু কোনো এক্সপ্লেনেশন পেলাম না। তো এটা আসলে আমি জানতেও চাই না যে কি হয়েছিল না হয়েছিল, আমি জাস্ট চাই যে আমার সঙ্গে যেন আর কখনো এরকম ঘটনা না ঘটে। সবাই আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ এবং ভূত এফএম কে শুভেচ্ছা।